গত ৩ রাতে ঘটনাটা ঘটেছে। অতি তুচ্ছ ব্যাপার, একে ঘটনা বলে গুরুত্বপূর্ণ করা ঠিক না। তারপরেও মিসির আলি তার নোটবুকে লিখলেন, বিগত ৩ রজনীতেই একটি ঘটনার পুনরাবৃত্তি হইয়াছে। রাত্রি ৩টা ১০ আমার ঘুম ভাঙিয়াছে, ইহার কারণ অনুসন্ধান করিয়া পাইতেছি না। মিসির আলির নোটবইটা চামড়ায় বাঁধানো, দেখে মনে হবে প্রাচীন কোনো বই। বইয়ের মলাটে সোনালি রঙে নাম লেখা, ব্যক্তিগত কথামালা, ডক্টর মিসির আলি পিএইচডি। নোটবইটা তিনি কারো সামনে বের করেন না। বের না করার অনেকগুলো কারণের একটি হলো তার কোনো পিএইচডি ডিগ্রি নেই। সাইকোলজিতে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে এমএস ডিগ্রি পেয়েছিলেন। নামের আগে ডক্টর কখনো লিখতে পারেননি। যদিও বিদেশ থেকে প্রচুর চিঠিপত্র পান যেখানে তারা ভুল করে ডক্টর মিসির আলি লেখে। শুদ্ধ দ্রুত প্রবাহিত হয় না, ভুল হয়। নিজের দেশেও অনেকে মনে করে তার পিএইচডি ডিগ্রি আছে, বিশেষ করে তার ছাত্রছাত্রীরা। চামড়ায় বাঁধানো এই নোটবইটা তার এক ছাত্রী দিয়েছিল। ছাত্রীটির নাম রেবেকা। নোটবইটার সঙ্গে রেবেকার একটা দীর্ঘ চিঠিও ছিল, যে চিঠি পড়লে যে কোনো মানুষের ধারণা হবে রেবেকা নামের তরুণী তার বৃদ্ধ শিক্ষকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। চিঠির একটি লাইন ছিল এরকম, স্যার, যে কোনো কিছুর বিনিময়ে আমি আপনার পাশে থাকতে চাই। কে কি মনে করবে তাতে আমার কিছুই যায় আসে না। চিঠি পড়ে মিসির আলি তেমন শঙ্কিত বোধ করেননি। তিনি জানেন তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎই চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না। রেবেকা 3rd ইয়ারে উঠে ইউনিভার্সিটিতে আসা বন্ধ করল। মিসির আলি স্বস্তি বোধ করলেন। মেয়েদের হঠাৎ ইউনিভার্সিটিতে আসা বন্ধ করা স্বাভাবিক ঘটনা। বিয়ে হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিংবা বিদেশে চলে গেছে। আজকাল ছাত্রীরাও বিদেশে যাচ্ছে। ইচ্ছে করলেই রেবেকার ব্যাপারটা তিনি জানতে পারতেন। তার বান্ধবীদের জিজ্ঞাসা করলেই জানা যেত। মিসির আলির ইচ্ছা করেনি। মেয়েটা ভালো থাকলেই হলো। যদি কখনো দেখা হয় তাকে বলবেন, তুমি যে নোট বইটা আমাকে দিয়েছো সেটা আমি যত্ন করে রেখেছি। মাঝে মধ্যে সেখানে অনেক ব্যক্তিগত কথা লিখি। সমস্যা হচ্ছে ব্যক্তিগত কথা মিসির আলির তেমন নেই। 3 বছর হলো ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়েছেন। 2 কামরার একটা ঘর এবং অর্ধেকটা বারান্দা নিয়ে তিনি থাকেন। জসু নামের 12-13 বছরের একটা ছেলে আছে। বাজার, রান্নাবান্না, ঘর পরিষ্কার সব সে করে। সন্ধ্যার পর তিনি তাকে পড়াতে বসেন। এই সময়টা মিসির আলির খুব নিরানন্দে কাটে। 1 বছর হয়ে গেল তিনি জাসুকে পড়াচ্ছেন। এই 1 বছরেও সে বর্ণমালা শিখতে পারেনি, অথচ অতি বুদ্ধিমান ছেলে। গত সোমবার তার এমন মেজাজ খারাপ হলো, একবার ইচ্ছে করলো জসুর গালে থাপ্পড় লাগাবেন। সে ক খ পর্যন্ত ঠিকমতো পড়ল, গতে এসে শুকনা মুখ করে বলল, এইটা কি ইয়াদ নাই? মাঝে মাঝে মিসির আলির মনে হয় জসুর সবই ইয়াদ আছে, সে ভান করে ইয়াদ নাই। জসু সব কিছু ইয়াদ থাকে, শুধু অক্ষর ইয়াদ থাকে না, তা কি করে হয়? মিসির আলি নিশ্চিত ছেলেটি অতি বুদ্ধিমান। প্রায় তার সঙ্গে তিনি সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করেন। সে আলোচনায় অংশগ্রহণও করে। হা করে মুখের দিকে তাকিয়ে ঝিম ধরে বসে থাকে না। তার যে প্রতি রাতেই 3টা 10 ঘুম ভাঙে, এটা নিয়েও তিনি জাসুর সঙ্গে কথা বলেছেন। জাসু গম্ভীর হয়ে বলেছে, চিন্তার বিষয়? চিন্তার কোনো বিষয় না। আমার মতো বয়সী মানুষের মাঝরাত থেকে ঘুম না হওয়ারই কথা। জসু তার উত্তরে বলেছে, কিন্তু স্যার, প্রত্যেক রাইতে 3টার সময় ঘুম ভাঙে, এই ঘটনাটা কি? এইটা চিন্তার বিষয় কিনা আপনি বলেন দেখি, আপনার বিবেচনা। মিসির আলি তেমন কোনো বিবেচনা এখনও দেখাতে পারেননি, তবে তিনি চিন্তা করছেন। জসু তাকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলেছে, আপনি চিন্তা করেন, আমিও চিন্তা করব। দেখি দুইজনে মিল মিশ করে কিছু বাইর করতে পারে কিনা। নদী, খাল, বিল, আসল জিনিস মিল। জসুকে অত্যন্ত পছন্দ করেন মিসির আলি। এতে অবশ্য প্রমাণিত হয় না যে জসু চমৎকার একটি ছেলে। সমস্যাটা মিসির আলির। যেই মিসির আলির সঙ্গে কাজ করতে এসেছে তাকেই তিনি পছন্দ করেছেন। এদের অনেকেই টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে। জসুর ক্ষেত্রেও হয়তো এরকম কিছু ঘটবে, তবে না ঘটা পর্যন্ত মিসির আলির ভালোবাসা কমবে না। সন্ধ্যার পর রোজ তিনি তাকে পড়াতে বসাবেন। রাত একসঙ্গে খেতে বসে অনেক জটিল বিষয় নিয়ে কথাবার্তা বলবেন। ঘুমানোর সময়ও কিছু গল্পগুজব হবে। দুজন একই ঘরে ঘুমায়। মিসির আলির বড় খাটের পাশেই জসুর চৌকি। রাতে জসু একা ঘুমোতে পারে না বলেই এই ব্যবস্থা। তার খুবই ভূতের ভয়। সে একা ঘুমালেই নাকি একটা মেয়ে ভূত এসে জসুর পায়ের তলা চাটে। মেয়ে ভূতটার নাম হুড়বুড়ি। মনোবিশ্লেষণের মাধ্যমে হুড়বুড়ির কাটা জসুর মাথা থেকে দূর করা প্রয়োজন। মিসির আলি সময় পাচ্ছেন না। সময় পাচ্ছেন না কথাটা ঠিক না, তার হাতে কোনো কাজ নেই। তিনি প্রচুর বই পড়ছেন। বই পড়া কাজের মধ্যে পড়ে না। বই পড়া হলো বিনোদন। মিসির আলির ঘুমোতে যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। জসুর আবার এই বিষয়ে ঘড়ি ধরা স্বভাব। রাতের খাবারের পর থেকে সেই হাই তুলতে থাকে। হাই তুলতে তুলতে বাড়িওয়ালার বাড়িতে দোতলায় টিভি দেখতে চায়। রাত 9টার দিকে ফিরে এসে চা বানায়। আগে 1 কাপ বানাতো, এখন বানায় 2 কাপ।
মিসির আলি যেমন বিছানায় পা ছড়িয়ে খাটের মাথায় হেলান দিয়ে চা খান, সেও তাই করে। চা শেষ করে চাদর মুড়ি দিয়ে ঘুম। আজও তাই হচ্ছে। দুজনেই গম্ভীর ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে। মিসির আলি দিনের শেষ সিগারেট ধরিয়েছেন। তার হাতে পপুলার সায়েন্সের একটা বই, নাম দ্য আদার সাইড অফ ব্ল্যাক হোল। লেখক প্রমাণ করতে চেষ্টা করছেন ব্ল্যাক হোলের ওপাশের জগৎটা পুরোটাই অ্যান্টিম্যাটারের তৈরি। সেখানকার জগৎ অ্যান্টিম্যাটারের জগৎ। এই জগতে যা যা আছে অ্যান্টিম্যাটারের জগতেও তাই আছে। সেই জগতে এই মুহূর্তে একজন মিসির আলি চা খেতে খেতে দ্য আদার সাইড অফ ব্ল্যাক হোল বইটা পড়ছে। তার সঙ্গে আছে জসু নামের এক ছেলে। মিসির আলি বই নামিয়ে হঠাৎ করেই জসুর দিকে তাকিয়ে বললেন, জসু, তুই একটু বাড়িওয়ালার বাসায় যেতে পারবি? কি প্রয়োজন বলেন? খোঁজ নিয়ে আয় এই বাড়ির কেউ অসুস্থ কিনা। আমার ধারণা বাড়ির কেউ অসুস্থ এবং তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। অ্যান্টিবায়োটিকের একটা ডোজ পরে রাত 3টায়। তখন ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে। রাত 3টায় অ্যালার্ম বাজে, তখন সেই শব্দে আমার ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়, 10 মিনিট বাড়তি লাগে। বাড়িওয়ালার নাতির নিউমোনিয়া হয়েছে, তার নাম কিসমত, সক্কা ভাইজানের ছেলে। তারপরেও যা, যে নেয় রাত 3টায় অ্যালার্ম বাজে কিনা। বাদ দেন তো স্যার, বাজে বেসাল। আচ্ছা ঠিক আছে, যা, বাদ দিলাম। জসু ঘুমাতে গেল। মিসির আলি রাত 3টা পর্যন্ত জেকে বসে রইলেন। জসু ঘুমোতেও চলে গেল। অ্যালার্ম বাজলো 3:10। মিসির আলির ভুরু কুচকে গেল। বাড়িওয়ালার ঘড়ি ফাস্ট নাকি তারটা স্লো, এটা নিয়ে ভাবতে বসলেন। মিসির আলির বাড়িওয়ালার নাম আজিজুর রহমান মল্লিক। তিনি পেশায় একজন হোমিওপ্যাথ ডাক্তার। এই বাড়িতেই তার রোগী দেখার চেম্বার। পুরুষ ও মহিলা রোগীদের বসার ব্যবস্থা আলাদা। সিরিয়াস রোগী যাদের সার্বক্ষণিকভাবে দেখাশোনা করা দরকার, তাদের জন্য একটা ঘরে 2টা বিছানা পাতা আছে। এটা তার হাসপাতাল। হাসপাতালে একজন নার্স আছে। এই ঘরের পাশেই হোমিও ফার্মেসি। রোগীদের এই ফার্মেসি থেকেই ওষুধ কিনতে হয়। বাইরের সব ওষুধই 2 নম্বরই। আজিজুর রহমান মল্লিক সব ওষুধ সরাসরি হোমিওপ্যাথের জনক হানিম্যান সাহেবের দেশ জার্মানি থেকে আনান। বাড়ির সামনে 10 ফুট বাই 4 ফুটের বিশাল সাইনবোর্ড। সেখানে লাল, সবুজ এবং কালো রঙের লেখা, সুরমা হোমিও হাসপাতাল, ডক্টর এ মল্লিক, এমডি, গোল্ড মেডেল, ডাবল। মিসির আলি আজিজ মল্লিক সাহেবের বাড়ির একতলায় উত্তর পাশে গত 1 বছর ধরে আছেন। গত 1 বছরে তিনি রোগীর কোনো ভিড় লক্ষ্য করেনি। তার ধারণা, মানুষজন হোমিওপ্যাথি চিকিৎসার ওপর এখন আর তেমন ভরসা করছে না। রোগী না থাকলেও মল্লিক সাহেবের আর্থিক ব্যবস্থা ভালো। তার 6টা সিএনজি বেবি ট্যাক্সি আছে, 4টা রিক্সা আছে। সম্প্রতি একটা ট্রাক কিনেছেন। আগারগাঁও বাজারে কাচ্চি বিরিয়ানির দোকান আছে। দোকানের নাম এ মল্লিক কাচ্চি হাউস। কাচ্চি হাউসের বিরিয়ানির নামডাক আছে। সন্ধ্যাবেলা 2 হাঁড়ি কাচ্চি বিরিয়ানি রান্না হয়। রাত 8টার মধ্যে শেষ হয়ে যায়। মল্লিক সাহেবের 2 ছেলে, দুজনেরই বিয়ে হয়েছে। তারা বউ বাচ্চা নিয়ে বাবার সঙ্গে থাকে। দুজনের কেউ কিছু করে না। তাদের প্রধান কাজ বাচ্চা কোলে নিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করা, বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়া। 2 ভাইয়ের মধ্যে যথেষ্ট আন্তরিকতা। তারা যখন রাস্তায় হাঁটাহাঁটি করে একসঙ্গে করে। চায়ের দোকানে সবসময় পাশাপাশি বসে চা খায়। পরিচিত কাউকে দেখলে 2 ভাই একসঙ্গে মাথা নিচু করে ফেলে। তারা তাদের বাবার ভয়ে যেমন অস্থির থাকে, পরিচিতদের ভয়েও অস্থির থাকে। সকাল 8টা। মল্লিক সাহেব মিসির আলির ঘরে বসে আছেন। মল্লিক সাহেবের বয়স 60-এর কাছাকাছি। চেহারা বিশেষত্বহীন। নাকের নিচে পুরুষ্টু গোঁফ আছে, মাথা কামানো। তার চেহারা, চলাফেরা, কথা বলার ভঙ্গিতে একটা কার্টুন ভাব আছে। মল্লিক সাহেবকে আজ অত্যন্ত গম্ভীর দেখাচ্ছে। দ্রুত পা নাচাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে বিরাট ঝড় বয়ে গেছে কিংবা এখনও যাচ্ছে। মল্লিক সাহেব মানুষটা ছোটোখাটো। রাগে উত্তেজনায় তিনি আরও ছোট হয়ে গেছেন। তার শোবার ঘর থেকে 50,000 টাকার একটা বান্ডেল চুরি গেছে। তার ধারণা টাকাটা 2 ছেলের কোনো একজন নিয়েছে। রাগ ও উত্তেজনার প্রধান কারণ এইটাই। এই পরিস্থিতিতে কি করা যায় তিনি তা জানতে এসেছেন। মিসির আলির বিচার বুদ্ধির ওপর তার আস্থা আছে। মিসির আলি সাহেব। জি। ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা করব? আমি আমার এই 2 বদপুত্রকে শায়েস্তা করব। এই দুজনকে ন্যাংটা করে বাড়ির সামনে যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডের খুঁটির সঙ্গে বেঁধে রাখব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। এটা আমার ফাইনাল ডিসিশন। চা খান। একটু চা দিতে বলি। এই 2 বদকে শিক্ষা না দিয়ে আমি কিচ্ছু খাবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এখনও নাস্তা খাই নাই। এরা কত বড় বদ চিন্তা করেন, বাপের টাকা চুরি করে। কোনো আয় নাই, রোজগার নাই, 2 জনে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে, বউ বাচ্চা নিয়ে বাপের ঘরে খায়, আবার বাপের টাকা চুরি করে। আপনি কি নিশ্চিত যে এরাই টাকা চুরি করেছে? অবশ্যই। কাগজ কলম আনেন, লিখে দিই। চুরিটা কে করেছে, বড়জন না ছোটজন? 2 ভাই একসঙ্গে মিলে করেছে। এরা যা করে একসঙ্গে করে। এখন শাস্তিও একসঙ্গে হবে। থাক ন্যাংটা হয়। ভাই সাহেব, 1 কাপ চা আমার সঙ্গে খান।
জসু খুব ভালো রং চা বানায়। আপনাকে তো একবার বললাম, 2 কুসন্তানকে শান্তি না দিয়ে আমি কিচ্ছু খাবো না। এক জিনিস বারবার কেন পেঁচাচ্ছেন? সরি। ইংরেজি এক কথা সবাই শিখেছে, সরি। সরি দিয়ে কি হয়? সরি বলে কিছু নাই। পাপ করবে, পানিশমেন্ট হবে, সরি আবার কি? মল্লিক সাহেব পুত্রদের সন্ধানে বের হয়ে গেলেন। তাদের কাউকে পাওয়া গেল না। এরা সকালবেলায় বাড়ি ছেড়ে পালিয়েছে। দোতলা থেকে মেয়েদের কান্নার শব্দ আসতে লাগলো। নিশ্চয়ই ছেলের 2 বউ কাঁদছে। জসু এসে খবর দিল মল্লিক সাহেব ছেলের বউদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন বলেই কান্নাকাটি শুরু হয়েছে। দুপুরের মধ্যে বাড়ি খালি হয়ে গেল। ছেলের বউরা কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে চলে গেল। তাদের পেছন পেছন গেলেন মল্লিক সাহেবের স্ত্রী, দ্বিতীয়জন। প্রথমজন মারা গেছেন, তার কাজের 2 মেয়ে। মল্লিক সাহেব উঠানে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, যারা গেছে তারা যদি ফিরে আসতে চায় তাহলে তাদের এই উঠানে 10 বার করে কান ধরে উঠবস করতে হবে। কান ধরে উঠবস, তারপর বাড়িতে ঢোকার টিকিট। আমি এই মল্লিক, আমার কথাই বাড়িতে আইন। মিসির আলি চায়ের কাপ হাতে বারান্দায় এসে এই মল্লিক পরিবারের সদস্যদের বিদায় দৃশ্য দেখছেন। এই দৃশ্য তার কাছে নতুন না, আগেও 2 বার দেখেছেন। রাত 10টা। জসু ঘুমিয়ে পড়েছে। সদর দরজা লাগাতে ভুলে গেছে। দরজা খোলা, বাইরে বৃষ্টি হচ্ছে। খোলা দরজা দিয়ে বৃষ্টির ছাট আসছে। বৃষ্টি কণিকা নিয়ে ঠান্ডা বাতাসের আগমন, এই বাক্যটা মিসির আলির মাথায় ঘুরছে। মাঝে মাঝে গানের কলি মাথায় ঢুকে যায়, সারাক্ষণই বাজতে থাকে। এই বাক্যটাও সেরকম। মিসির আলি বাক্যটা মাথা থেকে দূর করতে চাচ্ছেন। অ্যান্টিমেটারের জগৎ নিয়ে লেখা বইটা পড়বেন। মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। কোনো একটা বাক্য মাথার ভেতর ঘুরলে মাথা ঠান্ডা থাকে কিভাবে? মিসির আলি সাহেব, জেগে আছেন? জেগে আছি। আপনার দরজা খোলা, আমি ভাবলাম দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছেন। আপনি আজীব আদমি, আপনার পক্ষে সবই সম্ভব। মল্লিক সাহেব, ভেতরে আসুন। ভেতরে আসবো না, দরজা বন্ধ করুন, আমি চলে যাব। দরজা খোলা রেখে ঘুমানো ঠিক না, চোর এসে সাফা করে দিয়ে যাবে। ভালো কথা, আপনার কাজের ছেলে জসু কি জেগে আছে? জি না, কেন বলুন তো? এক ভয় ভয় লাগছে, সে জেগে থাকলে তাকে নিয়ে যেতাম। বলতে বলতে মল্লিক সাহেব ঘরে ঢুকলেন। মিসির আলির বিছানার পাশে রাখা কাঠের চেয়ারে বসলেন। চা খাবেন? একটু চা করি। চা খাওয়া চায়। মিসির আলি বিছানা থেকে নামলেন। আর হ্যাঁ, আপনি নামছেন কেন? জসুকে পাঠান। বেচারা আরাম করে ঘুমাচ্ছে। মনিবের প্রয়োজন আগে, তারপর নফরের ঘুম। পাছায় লাথি দিয়ে ঘুম ভাঙান। মিসির আলি কিছু না বলে রান্নাঘরে ঢুকলেন। একবার ভাবলেন, বলেন মনিব নফরের বিষয়টা ঠিক না। অল্প দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। এখানে আমরা সবাই নফর, মনিব কেউই না। যদিও রবীন্দ্রনাথ ভিন্ন কথা বলেছেন, তার ধারণা আমরা সবাই রাজা। কিছুই বলা হলো না। উচ্চমার্গের কথা মল্লিক সাহেবের সঙ্গে বলা অর্থহীন। মল্লিক সাহেবের অবস্থান নিম্নমার্গে। মল্লিক সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, চা ভালো বানিয়েছেন। বাংলাদেশ চায়ের দেশ, এখানে কেউ চা বানাতে পারে না, সবাই বানায় পিসাব। দিনে 8-10 কাপ পিসাব খাই। আপনার নাতির খবর কি? কোন নাতি? নাতি তো একটা না, এক খালি। আমি তো জানতাম 2 ভাইয়ের 2 ছেলে। ভুল জানতেন, এরা 2 ছেলে কোলে নিয়ে ঘুরে, মেয়ে 2টা ঘরে থাকে। এখন বলেন কোনটার কথা জানতে চান? যার নিউমোনিয়া হয়েছিল। ও আচ্ছা, কিসমতের কথা জানতে চান? আমি কোনো খবর জানি না। বাড়ি থেকে বের করে দেওয়ার পর আর খোঁজ নেই। ওরা টেলিফোন করেনি? আমাকে কি টেলিফোন করার সাহস এদের আছে? আমার গলার শব্দ শুনলে পিসাব করে দেয় এমন অবস্থা। বলেন কি? এইটা আমার বংশ পরম্পরায় পেয়েছি। আমার বাবার খরমের শব্দ শুনলেও আমি দৌড়ে পালাতাম। 2-1 বার প্যান্টে ইয়েও করেছি। আপনার ছেলে 2টা মনে হয় সেরকম হবে না। তারা সারাক্ষণই বাচ্চাদের কোলে নিয়ে থাকে। এই 2 গাধার কথা তুলবেন না, এদের নাম শুনলে মাথায় রক্ত উঠে যায়। আপনার ছেলে 2টার নাম কি আপনার দেয়া? আর কে দেবে? নাম ভালো দিয়েছি না, একজন ছক্কা আর একজন বক্কা। ছক্কা বড়, বক্কা ছোট। নাম দেওয়া থেকে বোঝা যায় আপনার ছেলে 2জনের জন্য মমতা নেই। ওদেরও নেই? নায়ে নেয়ে কাটাকাটি। আরেক কাপ চা খাবো যদি আপনার তকলিফ না হয়। আমার তকলিফ হবে না, আপনি আরাম করে চা খাচ্ছেন দেখে ভালো লাগছে। আপনার বসার ঘরের সোফায় আমি যদি শুয়ে থাকি তাহলে সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তবে ভাই, আমার বসার ঘরে সোফা নেই। সোফা আমি আনাই নিব। মিসির আলি এখন বুঝতে পারছেন মল্লিক সাহেব তার এখানে থাকতে এসেছেন। সদর দরজা খোলা এই সাবধানবাণী ঘরে ঢোকার অজুহাত। মল্লিক সাহেবের তার ঘরে রাত্রি যাপনের বিষয়টা মিসির আলির কাছে পরিষ্কার হচ্ছে না। একা ঘুমাতে ভয় পাচ্ছেন তা ঠিক আছে, খালি বাড়িতে অনেকেই একা ঘুমাতে ভয় পায়, কিন্তু মল্লিক সাহেবের বাড়ি খালি না। পরিবারের লোকজন চলে গেলে অনেকেই এখনও আছে। বাড়ির দারোয়ান আছে, কাজের লোক আছে। দ্বিতীয় কাপ চা মল্লিক সাহেব আগের মতোই তৃপ্তি করে খাচ্ছেন। এর মধ্যে তার লোকজন বসার ঘরে সোফা নিয়ে এসেছে।
বালিশ চাদর এনেছে। মল্লিক সাহেব সব ব্যবস্থা করেই এসেছেন। মিসির আলি বললেন, আপনি কি বিশেষ কোনো কারণে বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছেন? কারণটা বলতে চাইলে বলতে পারেন। বলতে চাই না। তাহলে চা শেষ করে শুয়ে পড়ুন। আপনার সকাল সকাল ঘুমানোর অভ্যাস। সব দিন সকাল সকাল ঘুমাই না, মাঝে মাঝে রাত জাগি, সারা রাতই জেগে থাকি। আজকে সারা রাত জাগবেন? হ্যাঁ, আপনি ঘুমায় পড়েন। সময় কাটানোর জন্য আপনাকে বই দেব? গল্প উপন্যাস আমি পড়ি না, বানানো কিচ্ছা কাহিনী, কথায় কথায় প্রেম। গল্প উপন্যাস পড়লে মনে হয় দেশে প্রেমের হাট বসে গেছে। স্কুলে প্রেম, কলেজে প্রেম, ইউনিভার্সিটিতে প্রেম, অফিসে প্রেম, আদালতে প্রেম, ফালতুবাদ। প্রেম ছাড়াও আমার কাছে বিজ্ঞানের কিছু সহজ বই আছে। বিজ্ঞান তো আরও ফালতু। আমাকে বইপত্র কিছু দিতে হবে না, আপনি আপনার মতো ঘুমান। আপনাকে শুধু একটা কথা বলে রাখি, ছক্কা বক্কা এই দুয়ে মিলে আমাকে খুন করবে। যদি খুন হই, পুলিশের কাছে এদের নাম মামলা দিবেন। পুলিশে আমার কথায় তাদের আসামি করবে না। টাকা খাওয়ালেই করবে, টাকা খাওয়াবেন। আমি চাই ছক্কা বক্কা দুইটাই যেন ফাঁসিতে ঝুলে। আপনি যে কোনো কারণেই হোক উত্তেজিত হয়ে আছেন, ঘুমিয়ে পড়ুন। ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। এই দুই ভাই সাক্ষাৎ শয়তান, বোঝার উপায় নেই। নিজের মাকে মেরেছে, ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে মেরেছে। প্রথমে বুঝতে পারিনি, মামলা মোকদ্দমা হয় নাই। কিভাবে হবে বলেন? দুই ভাই কেঁদে কেঁদে বাড়ি মাথায় তুলেছিল, কিছুক্ষণ পরপর ফিট মারে। উপায় অন্তর না দেখে দুজনকে হাসপাতালে ভর্তি করেছিলাম। তখন তো জানি না দুই ভাই মিলে এই কীর্তি করেছে। যখন জানলেন তখন পুলিশের কাছে গেলেন না কেন? 6 বছর পর জেনেছি। 6 বছর আগের ঘটনা পুলিশ মুখের কথায় বিশ্বাস করবে কেন? তারপরেও বলেছি। রমনা থানার ওসি বাড়িতে এসেছেন, দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেন। দুই ভাই চিৎকার করে এমন কান্না শুরু করলো, বাড়িতে কাজকাম থেমে গেল। কাঁদতে কাঁদতে দুইজনেই ফিট। ওসি সাহেব তখন তাদের উল্টা সান্ত্বনা দেয়, বলে কি, তোমাদের বাবার বয়স হয়েছে, বয়সের কারণে মাথায় উল্টাপাল্টা চিন্তা ঢুকে, তোমরা কিছু মনে নিও না। আমাকে তিনি যখন বললেন তখনও বিশ্বাস করি নেই। ছেলের হাতে বাবা সম্পত্তির কারণে খুন হন, মা কখনো না। আপনি কিভাবে জানলেন ছেলেরা মাকে খুন করেছে? তাদের মা আমাকে বলেছে। মৃত মা বলেছে? জি। আমার একটা বিশেষ ক্ষমতার কথা আপনাকে বলা হয় নাই। আমি মাঝে মধ্যে মৃত মানুষ দেখতে পাই, তাদের সঙ্গে বাতচিত করি। আচ্ছা, আমার কথা মনে হয় 1 ছটাকও বিশ্বাস করেন নাই। শুরুতে আমি সবার কথাই বিশ্বাস করি, অবিশ্বাস পরের ব্যাপার। মৃত মানুষের সঙ্গে যে আমার কথাবার্তা হয়, এটা বিশ্বাস করেছেন? জি, বিশ্বাস করেছি। এটা এক ধরনের ডিলিউশন। ডিলিউশন জিনিসটা কি? ভ্রান্ত ধারণা। যে ধারণার শিকার সে মানসিক রোগী। আমরা সাইকোলজিস্টরা মনে করি তার চিকিৎসা হওয়া প্রয়োজন। আমার চিকিৎসা হওয়া প্রয়োজন? হ্যাঁ। আপনাকে অনেক বিরক্ত করেছি, এখন চলে যাব। দরজা বন্ধ করে দেন, আমি নিজের বাড়িতে থাকব। আমার এখানে থাকবেন না? না। জসুকে কি তুলে দেবো, আপনার সঙ্গে ঘুমাবে? প্রয়োজন নাই, নবাবের বাচ্চা ঘুমাইতেছে, ঘুমাক। আপনি মনে হয় আমার উপর রাগ করে চলে যাচ্ছেন। কিছুটা রাগ করেছি, এখন বিশ্বাস পরে অবিশ্বাস, এটা কেমন কথা? আমার 2 পুত্র যে আমাকে নিয়ে নানান কথা ছড়া, এটা নিশ্চয়ই জানেন। জানি না। আপনাকে কখনো কিছু বলে নাই? জি না, তাদের সঙ্গে আমার কখনো কথাবার্তা হয় না। এদের থেকে দূর থেকে দেখি। এরা আমার বিষয়ে ছড়ে যাচ্ছে যে আমাকে নাকি 2টা করে দেখে। 2টা মানে বুঝলাম না। 2 জন। আমি আমার ঘরে বসে আছি এরকম। সত্য কখনো কেউ বিশ্বাস করে না, অসত্য কথা, ভুল কথা, বানোয়াট কথা সবাই বিশ্বাস করে। এই 2 কুপুত্রের কারণে সবাই বিশ্বাস করে 2 জন মল্লিক ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এত বড় একটা কথা বললাম, আপনি ও আচ্ছা বলে ছেড়ে দিলেন? আপনি কি আমার 2 কুপুত্রের কথা বিশ্বাস করেছেন? না। সব কথাই আপনি প্রথমে বিশ্বাস করেন, এই কথাটা কেন করলেন না? বিশ্বাস করিনি কারণ আমি 2 জন মল্লিককে দেখছি না। তাছাড়া আপনার 2 পুত্রের কেউ আমাকে এ ধরনের কথা বলেনি। তারা যদি বলতো আপনি বিশ্বাস করতেন? প্রথমে অবশ্যই বিশ্বাস করতাম, তারপর চিন্তা বিশ্লেষণে যেতাম। অ্যারিস্টটল একবার বললেন, মানুষের মস্তিষ্ক রক্ত পাম্প করার যন্ত্র। 100 বছর মানুষ তাই বিশ্বাস করেছে, 100 বছর পর অবিশ্বাসে এসেছে। অ্যারিস্টটল লোকটা কি? একজন দার্শনিক এবং বিজ্ঞানী। দার্শনিক বিজ্ঞানী সবই ফালতু, আপনার কাছে মনে হতে পারে। একটা সিগারেট কি খাবেন? না, নিজের ঘরে গিয়ে আরাম করে সিগারেট খাবো, আপনার এখানে না। আপনাকে শেষ কথা বলে, আমি কিন্তু সত্যি মৃত মানুষ দেখতে পাই, তাদের সঙ্গে কথাবার্তাও বলি। আপনার ঘরেও একজন মৃত পুরুষ দেখি, হাবে ভাবে মনে হয় সে আপনার পিতা। আচ্ছা। এত বড় একটা কথা বললাম আর আপনি ও আচ্ছা বলে ছেড়ে দিলেন? আপনার সঙ্গে দেখা করতে আসাটাই ভুল হয়েছে। মল্লিক সাহেব ঘর থেকে বের হলেন। তিনি ছাতা নিয়ে এসেছিলেন, যাওয়ার সময় ছাতা ছাড়াই বৃষ্টিতে নেমে গেলেন। মল্লিক সাহেবের আর কোনো খোঁজখবর পাওয়ার পরের 1 মাসে পাওয়া গেল না। জলজ্যান্ত একজন মানুষ পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ছক্কা বক্কা 2 ভাই পরিবার নিয়ে ফাঁকা বাড়িতে ফিরে এলো।
আবার তাদের দুজনকে ছেলে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে দেখা গেল। বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, এতে তাদের দুঃখিত বা চিন্তিত মনে হলো না। মল্লিক পরিবারের সব কর্মকাণ্ড আগের মতোই চলতে লাগলো। বক্কার ছোট ছেলের আকিকার অনুষ্ঠানের দিন ধার্য হলো। আকিকা হলো, জসু কাকিকার মাংস দেওয়া হলো। বক্কার ছোট ছেলের নাম রাখা হলো সৈয়দ শাহ আমিনুর রহমান বখতিয়ার খিলজি। ওজনদার নাম রাখতে পারার আনন্দে বক্কাকে অভিভূত বলেও মনে হলো। মল্লিক সাহেবের দুই পুত্র মিসির আলীর সামনে বসে আছে। তাদের বসার ভঙ্গি আড়ষ্ট, দৃষ্টি এলোমেলো, তবে এলোমেলো দৃষ্টিতেও শৃঙ্খলা আছে। এক ভাই ছাদের দিকে তাকালে অন্য ভাইও ছাদ দেখে। ছাদ থেকে দৃষ্টি ফিরিয়ে একজন যদি জানালা দিয়ে তাকায়, অন্যজনও জানালার দিকেই তাকায়। কে কাকে অনুসরণ করছে মিসির আলীর কাছে স্পষ্ট না। কেউ কাউকে অনুসরণ করছে এরকমও মনে হচ্ছে না। সম্ভবত যা করছে একসঙ্গেই করছে। দুই ভাইয়ের চেহারায় কোনো মিল নেই। বড় ভাই শফিকুল গনি ছক্কা, শ্যামলা মোটাসোটা বেটে। ছোট ভাই আব্দুল গনি বক্কা, ফর্সা রোগা পাতলা এবং লম্বা। দুজনেরই গোফ আছে। লুঙ্গির ওপর হাফ হাতা শার্ট, একই রঙের লুঙ্গি সবুজ, একই রঙের শার্ট কমলা। মিসির আলী মনে করার চেষ্টা করলেন এরা আগেও মিল করে শার্ট পরত কিনা। তাদের জুতাও একই রকম, কালো রাবারের জুতা। শফিকুল গনি বলল, চাচা ভালো আছেন? ভালো আছি। আব্দুল গনি বলল, একটা কাগজ আপনাকে দেখাতে এনেছি, আপনার পরামর্শ দরকার। দেখাও। কোনো কাগজ তারা বের করল না। দুজনেই ডান পা নাচাচ্ছে এবং অতি দ্রুত নাচাচ্ছে। মিসির আলী এর আগে কাউকে এত দ্রুত পা নাচাতে দেখেনি। একটা হ্যান্ডবিল ছাপাবো, লেখা ঠিক আছে কিনা যদি দেখে দেন। দেখে দিব, কাগজটা দাও। এবারও কাগজ বের হলো না। দুই ভাই আগের নিয়মে পা নাচাচ্ছে, তবে এবার নাচাচ্ছে বা পা। মিসির আলী কাগজের জন্য অপেক্ষা করতে করতে ভাবছেন এই দুই ভাই মানসিক প্রতিবন্ধী কিনা। সম্ভাবনা প্রবল। কাগজটা দেখে দিন বলার পরও তারা কাগজ বের করছেন, এটা মানসিক ক্ষমতার অভাবেই বোঝায়। তোমরা চা খাবে? দুজনেই একসঙ্গে না সূচক মাথা নাড়ল। তোমাদের বাবার কোনো খোঁজ কি পাওয়া গেছে? দুজন আবারও একই সঙ্গে না সূচক মাথা নাড়ল। কাগজের কথা বলছিলে, কাগজটা কি আসলেই দেখাবে? দুজন একই সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ল, তবে কাগজ বের করল না। জসু ট্রে নিয়ে ঢুকেছে। ট্রেতে 3 কাপ চা। দুই ভাই আগে চা খাবে না বলেছে। এখন দুজনে একসঙ্গে অতি দ্রুত চায়ের কাপ নিল এবং অতি দ্রুত চা শেষ করল। প্রায় শরবত খাওয়ার মতোই বড় বড় চুমুক দিল। মিসির আলী এই দুই ভাইয়ের মতো এত দ্রুত গরম চা কাউকে খেতে দেখেননি। শেষ পর্যন্ত ছোট ভাই আব্দুল গনি বক্কার শার্টের পকেট থেকে কাগজ বের হলো। পরিষ্কার ঝকঝকে হাতের লেখা। মানসিক প্রতিবন্ধীদের হাতের লেখা সুন্দর হয়। মিসির আলী বিজ্ঞাপনটা 2 বার পড়লেন। সন্ধান চাই, আমাদের পিতাকে আমরা খুঁজে পাচ্ছি না। কেউ সন্ধান দিলে তাকে 20,000 টাকা নগদ পুরস্কার দেয়া হবে। কোনো পুলিশ ভাই যদি সন্ধান দেন তিনিও পুরস্কারের দাবিদার হবেন। যদি কয়েকজন একত্রে সন্ধান দেন তবে পুরস্কারের টাকা সমভাবে তাদের বন্টন করা হবে। এই নিয়ে কোনো বিবাদ বিসংবাদ করা যাবে না। বিবাদ উপস্থিত হলে আমাদের দুই ভাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হবে। ইতি শফিকুল গনি ছক্কা, বড় ভাই, আব্দুল গনি বক্কা, ছোট ভাই। তোমাদের হ্যান্ডবিলে কি তোমাদের বাবার ছবি যাবে? জি না, ছবি পাওয়া যায়নি। ছবি না পেলে তাদের একটা বর্ণনা দিতে হবে, তা না হলে মানুষ বুঝবে কিভাবে এ মল্লিক দেখতে কেমন। তোমাদের 2 ভাইয়ের নাম আছে, কিন্তু ঠিকানা কোথায়? ঠিকানা ইচ্ছা করে দেই নাই। ঠিকানা দিলে বাজে লোক ঝামেলা করবে, বলবে এই জায়গায় দেখেছি, ওই জায়গায় দেখেছি। ঠিকানা ছাড়া তোমাদের সন্ধান দিবে কিভাবে? সন্ধান না দিলেও অসুবিধা হবে না। আমি তোমাদের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি মনে হয় বিজ্ঞাপন ঠিক আছে তাহলে ঠিক আছে। যে সোফাটায় তোমরা এতক্ষণ বসেছিলে সেটা তোমাদের, কাউকে পাঠিয়ে নেওয়ার ব্যবস্থা করো। চাচাজি, এটা আপনার কাছে রেখে দিন, এটা আমার বাবার একটা স্মৃতি। স্মৃতি বলছো কেন? তোমরা কি নিশ্চিত যে তিনি মারা গেছেন? হ্যাঁ। মৃত যদি তোমরা জানো তাহলে সন্ধান চেয়ে হ্যান্ডবিল ছাপাচ্ছ কেন? কেউ যেন না ভাবে আমরা সন্ধান করি নেই। চাচাজি, যাই। তোমরা হ্যান্ডবিলের ঠিকানা দাওনি, এটা লোকজনের চোখে পড়বে না? এটা নিয়ে কেউ কিছু মনে নিবে না, সবাই জানে আমরা বোকা। ঠিক আছে। তিনি ব্যক্তিগত কথামালার খাতা খুললেন। ছক্কা বক্কা 2 ভাই শিরোনামে কিছুক্ষণ লিখলেন। তার লেখা ছক্কা বক্কা 2 ভাই। বাবা মায়ের উদ্ভট মানসিকতার কারণে অনেক সন্তানদের উদ্ভট ডাকনাম নিয়ে সমাজে বাস করতে হয়। আমার জানা মতে কিছু উদ্ভট ডাকনাম নাট বল্টু। ডেঙ্গু এক ডাক্তার বাবার পুত্রের নাম।
অঙ্ক মানুষ অঙ্ক। বাবা স্কুলের অঙ্ক শিক্ষক, অঙ্ক ছেলের নাম, মানুষ অঙ্ক মেয়ের নাম। মিসির আলি খাতা বন্ধ করলেন। ছক্কা বক্কা সম্পর্কে বেশি কিছু তিনি জানেন না। জসুর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেল, বুদ্ধি বিষয়ক তথ্য, তবে এই তথ্য ঘোলাটে। তিনি জিজ্ঞেস করলেন, ছক্কা বক্কা এই দুই ভাইয়ের বুদ্ধি কেমন? জসু বলল, দুই ভাই যখন একত্রে থাকে তখন বুদ্ধি নাই, আলাদা যখন থাকে তখন বেজায় বুদ্ধি। আলাদা কখন থাকে? দুপুরে দুই ভাই দেখি কলপারে একসঙ্গে গোসল করে। মাঝে মধ্যে আলাদা হয়, ধরেন বড় ভাইয়ের তার পরিবার ডাক দিল, সে চলে গেল, তখন ছোট ভাই একলা। এরা নাকি তাদের বাবাকে দুটা করে দেখে, এমন কিছু শুনেছিস? শুনছি, শুধু এই দুজনে না, তাদের পরিবারও দেখছে। ছোট ভাইয়ের বউ একবার দুই শ্বশুর দেখা ফিট পড়ছে, খাটের কোনায় লেগা মাথা ফাটছে, হাসপাতাল নিতে হইছে। তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ফিট পড়ে না। একই মানুষকে দুজন দেখা বিষয়টাকে মিসির আলি তেমন গুরুত্ব দিচ্ছেন না। অপটিক্যাল হ্যালুসিনেশন, দৃষ্টি বিভ্রম। এই দুই ভাই তাদের দৃষ্টি বিভ্রম স্ত্রীদের কাছেও ছড়িয়ে দিয়েছে। সাইকোলজির পরিভাষায় এর নাম ইনডিউসড হ্যালুসিনেশন। দৃষ্টি বিভ্রমের বড় শিকার স্কিজোফ্রেনিক রোগীরা। তাদের ব্রেইন কাল্পনিক ছবি তৈরি করে, রোগীরা সেই ইমেজ সত্যি মনে করে। তারা যে বাস্তবতায় বাস করেন তার নাম ডিস্টর্টেড রিয়েলিটি। স্কিজোফ্রেনিক রোগীদের ধর্মকর্মে প্রবল আসক্তি থাকে। এই দুই ভাইয়ের তা আছে। সারাদিন এরা নামাজ পড়ে না, সন্ধ্যার পর বারান্দায় জায়নামাজ বিছিয়ে বসে অনেক রাত পর্যন্ত নামাজ পড়ে, জিকির করে। মিসির আলি জসুকে জিজ্ঞাসা করলেন, এই দুই ভাই মানুষ কেমন? অত্যাধিক ভালো। সবার সাথে তাদের মধুর ব্যবহার এমন? একটা ঘটনা বললে বুঝবেন। এই দুই ভাই গলির সামনের স্টলে চা খাইতেছে, এমন সময় আমি সামনে দিয়া যাই, বড় ভাই আমারে হাত উঁচায় ডাকলো, মধুর গলায় বলল, জসু, আমার সাথে এক কাপ চা খাও, যদি না খাও মনে কষ্ট পাবো। এই ঘটনা শুধু যে আমার জীবনে ঘটছে তা না, অচেনা অজানা মানুষের সাথেও ঘটছে। অনেক ফকির মিসকিনও দুই ভাইয়ের সঙ্গে চা খাইছে। এই বিষয়টা স্কিজোফ্রেনিয়ার রোগীদের ক্ষেত্রে কখনো ঘটে না। তারা কারো সঙ্গে মেশে না, আলাদা থাকে। তাদের বাস্তবতা আলাদা বলেই সাধারণ বাস্তবতার মানুষদের সঙ্গে মিশতে পারে না। সন্ধান চাই হ্যান্ডবিল ছাপা হয়েছে। হ্যান্ডবিলে ঠিকানা দেওয়া হয়েছে, এ মল্লিক কচ্চি হাউসের ঠিকানা। হ্যান্ডবিল ফার্ম গেটে বিলি হচ্ছে, কচ্চি হাউসের কাস্টমারদেরও দেওয়া হচ্ছে। ছাপা হ্যান্ডবিল নিয়ে দুই ভাই মিসির আলির সঙ্গে দেখা করতে এসেছে। সেই আগের মতো অবস্থা, দুজনের গায়ে একই রকম কাপড়। প্রথম দিনের মতোই দুজন পা নাচাচ্ছে। সেই পা নাচান অসম্ভব সিনক্রোনাইজড, যেন একে অন্যের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত। বড়জনের ডান পা যখন নাচছে তখন ছোটজনের ডান পাই নাচছে, সামান্য এদিক ওদিক হচ্ছে না। ছক্কা বলল, চাচাজি ভালো আছেন? ভালো আছি। বাবার কুলখানির তারিখ ফেলেছি, আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব মিলাদ হবে, দোয়া হবে, এশার নামাজের পর বড়খানা। বড়খানায় থাকবে মুরগির রোস্ট, কাচ্চি বিরিয়ানি আর বোরহানি। মৃত্যু নিশ্চিত না করে কি কুলখানি করা যায়? যায়। আমার মুন্সি মৌলবীর সঙ্গে কথা বলেছি, কেউ ইচ্ছা করলে নিজের কুলখানির খানা খেতেও পারবে। চাচাজি, আপনি কি কুলখানিতে আসবেন? না, সমস্যা নেই, টিফিন ক্যারিয়ারে করে আপনার আর জসুর খানা পাঠায় দিব। মিসির আলি কিছু বললেন না। তিনি এক দৃষ্টিতে দুই ভাইকে লক্ষ্য করছেন, তাদের অস্বাভাবিকতা শনাক্ত করার চেষ্টা। ভিডিও ক্যামেরায় ভিডিও করে রাখতে পারলে সুবিধা হতো। ভিডিও ক্যামেরা ছাড়াই মিসির আলি একটি বিষয় লক্ষ্য করলেন। এক ভাই যখন কথা বলে তখন অন্য ভাই ঠোঁট নাড়ে। যে কথা বলে তার দিকে দৃষ্টি থাকে বললে অন্যজনের ঠোঁট নাড়া চোখে পড়ে না। চাচাজি, যদি অনুমতি দেন তাহলে উঠি, কাজকর্ম আছে। অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরেও দুই ভাইয়ের কেউই উঠছে না, বিরতিহীন পা নাচিয়েই যাচ্ছে। এখন দুজনের দৃষ্টি ছাদের দিকে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ছাদে বিশেষ কিছু ঘটেছে, ভীতিপ্রদ কিছু। তারা দুজনেই ভয় পাচ্ছে, একজন আরেকজনের পাশে সরে এসেছে। বৃহস্পতিবার কুলখানি উপলক্ষে আসরের নামাজের পর থেকে বিপুল আয়োজন চলছে। মাদ্রাসার 10 জন তালিবুল এলেম কোরআন খতম দিচ্ছে। তালিবুল এলেমদের আরেকটি দল তেঁতুলের বিচি নিয়ে বসেছে, তারা খতমে জালালি নিয়ে ব্যস্ত। এশার নামাজের পর বড় খানা শুরু হলো। জসু বিশাল টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে চলে এসেছে। তার চেহারা আনন্দে উজ্জ্বল। সে শুধু খাবার নিয়ে আসেনি, খেয়েও এসেছে। ঝড় বৃষ্টির কারণে কুলখানির অনুষ্ঠান সামান্য ক্ষতিগ্রস্ত হলো। রাত 12টা পর্যন্ত জিকিরের ব্যবস্থা ছিল, 11টার মধ্যেই তালেবুল এলেমরা চলে গেল। মুন্সি মৌলবীরা খাওয়া দাওয়ার পরে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ফেললেন। মিসির আলি শুয়ে পড়েছিলেন।
ঘুম ঘুম ভাব নিয়ে বিছানায় শুয়ে বৃষ্টির শব্দ শোনা তার পছন্দের একটি বিষয়। দরজা ধাক্কানোর শব্দে তিনি জাগলেন। দরজা খুলে দেখেন রেইনকোট পরা মল্লিক সাহেব। মল্লিক সাহেব আহত গলায় বললেন, আমার দুই হারামজাদার কাণ্ড দেখেছেন? বাপ জীবিত, তার কুলখানি করে বসে আছে। ভেতরে আসুন। আপনি বাড়িতে গিয়েছিলেন নাকি সরাসরি আমার এখানে এসেছেন? বাড়িতে গিয়েছিলাম। আমাকে দেখে আমার দুই পুত্র দুই দিকে দৌড় দিয়ে পালিয়ে গেছে। আপনি ছিলেন কোথায়? বিষয় সম্পত্তির দেখভালের জন্য গিয়েছিলাম। ছেলেদের সঙ্গে যোগাযোগ করেননি? বড়টার সাথে একবার মোবাইলে কথা হয়েছে, তারপরেও দুই কুলাঙ্গার কুলখানি করে ফেলেছে। নিশ্চয়ই কোনো মতলব আছে। কি মতলব থাকবে? আমাকে খুনের পরিকল্পনা করছে। সকালেই আমার মৃত্যুর সংবাদ শুনবেন। কিভাবে মারবে তাও জানি, ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিবে। আপনার কুয়ার মুখ তো বন্ধ, ফেলবে কিভাবে? এইটাই ঘটনা। ঘরে পা দিয়ে প্রথমেই গেলাম কুয়ার কাছে, মনে সন্দেহ, এই জন্যই গিয়েছি। গিয়ে দেখি কুয়ার মুখ খোলা। এরা কারিগর ডেকে খুলেছে। বসুন, চা খান। চা খাবো না, ক্লান্ত হয়ে এসেছি, স্নান করব, তারপর নিজের কুলখানির খানা খাবো। খাওয়া দাওয়ার পর যদি মনে করেন আমার সঙ্গে কথা বলবেন তাহলে চলে আসবেন, আমি জেগে থাকবো। আপনার জেগে থাকতে হবে না, আপনি ঘুমান। বটি হাতে নিয়ে আমি জেগে থাকবো। দুইজনকে বটি দিয়ে কেটে 4 টুকরা করব, কুয়ার ভেতর ফেলে কুয়া আটকে দিব। যেমন রোগ তেমন চিকিৎসা। আপনি উত্তেজিত। উত্তেজনা কোনো কাজের জিনিস না। উত্তেজনা কমান। বসুন, গা থেকে রেইনকোট খুলুন। চা বানাচ্ছি, চা খান। মল্লিক সাহেব গা থেকে রেইনকোট খুললেন, হতাশ মুখে সোফায় বসলেন। নিজের মনে বিড়বিড় করতে লাগলেন। কেউ কোনোদিন শুনেছে ছেলে বাপ বেঁচে থাকতেই বাপের কুলখানি করে ফেলে? শুনেছে কেউ বাপের জন্মে? এই ঘটনা কখনো ঘটেছে? আপনাকে মাঝে মাঝে ধূমপান করতে দেখি। উত্তেজনা প্রশমনে নিকোটিনের কিছু ভূমিকা আছে। একটা সিগারেট কি ধরাবেন? বৃষ্টিতে সিগারেটের প্যাকেট ভিজে গেছে। আমার থেকে নিন। কখন থেকে আপনার দুই ছেলে আপনার কাছে অসহ্য হয়েছে? যখন বড়টার বয়স 5 আর ছোটটার 3। তারা কি করতো? আমার সামনে যখন দাঁড়িয়ে থাকতো তখন আমার দিকে তাকাতো না। দুইজনেই আমার 2 ফুট দূরে আমার ডান দিকে তাকায় থাকতো। আমি প্রশ্ন করলেই সেই দিকে তাকিয়ে উত্তর দিত। এই কাজ কেন করতো জিজ্ঞেস করেননি? করেছি, একবার না অনেকবার। তাদের জবাব কি? তারা নাকি 2 জন বাবা দেখে, একটা বাবা খারাপ একটা ভালো। তারা তাকিয়ে থাকে ভালো বাবার দিকে। আপনি তাহলে তাদের কাছে খারাপ বাবা? যতবার 2 ভাই এরকম কথা বলেছে ততবার এদের শক্ত মাইট দিয়েছি। একবার তো বড়টার গলা চিপে ধরলাম, গো গো শব্দ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি ভাবলাম মরে গেছে। কিছুক্ষণ পরে উঠে বসে চিচি করে বলে, বাবা পানি খাবো। আপনার দিকে তাকিয়ে বলেছে? না, ওই যে বললাম 2 ফুট দূরে তাকায় আমার ডানে। এরা দুজন দেখি সবসময় একই রকম কাপড় পরে, এটা কখন থেকে শুরু হলো? তারা দুজন যে শুধু একই রকম কাপড় পরে তা না, তাদের বউ দুটারও একই চেহারা, যমজ বোন। একটার নাম পারুল আর একটার নাম চম্পা। বুঝার উপায় নেই কোনটা কে। আমি কোনোদিনই বুঝি না। আমার ধারণা আমার 2 বদপলাও জানে না কোনটা কে। পুত্রবধূদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? খারাপ। কতটা খারাপ? পারুলকে আমি ডাকি বড় কুত্তি, চম্পাকে ডাকি ছোট কুত্তি। এখন বুঝে নেন সম্পর্ক কত খারাপ। এদের স্বভাব চরিত্র ওই কুত্তির মতো। কেন তা বলবো না, শ্বশুর হয়ে পুত্রবধূদের বিষয়ে নোংরা কথা বলা যায় না। মল্লিক সাহেব উঠে দাঁড়ালেন। মিসির আলীকে কোনো কিছু না বলেই হঠাৎ করে বের হয়ে গেলেন। ঘুমোতে যাওয়ার আগে মিসির আলী ব্যক্তিগত কথামালার খাতা খুলে কিছুক্ষণ লিখলেন। ছক্কা বক্কা এবং তাদের বাবার ব্যাপারে আমি কিঞ্চিত আগ্রহ বোধ করছি। তাদের পুরো কর্মকাণ্ডে এক ধরনের অসুস্থতা আছে। ছেলে দুটি মানসিক রোগগ্রস্ত, নাকি তাদের বাবা? বিষয়টা আমার কাছে পরিষ্কার না। মন্ত্রী সাহেবের কথাবার্তা শুনে মনে হয় তার পুত্রবধূদেরও কিছু সমস্যা আছে। দুটি ছেলেই বাবাকে অসম্ভব ভয় পায়, সেটাই স্বাভাবিক। যে বাবা শাস্তি হিসেবে গলা চেপে ধরে অজ্ঞান করে ফেলেন তাকে ভয় না পেয়ে উপায় নেই। এমনকি হতে পারে বাবাকে অসম্ভব ভয় পায় বলেই এরা অন্য এক বাবাকে কল্পনা করেছে, যে বাবা ভালো স্নেহময়। কল্পনার সেই বাবা খারাপ বাবার ডান দিকে 2 ফুট দূরত্বে থাকেন। মস্তিষ্ক চাপ সহ্য করতে পারে না, চাপ মুক্তির পথ খোঁজে। একটি ভালো বাবা কল্পনা করে নেওয়া চাপ মুক্তির পথ। দুটি ছেলেই অন্তর্মুখী। এদের পক্ষে 2 যমজ বোনের প্রেমে পড়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করা অসম্ভব। আমি নিশ্চিত মল্লিক সাহেব 2 ছেলের বিয়ের জন্য যমজ বোন খুঁজে বের করেছেন। তার আগ্রহেই বিয়ে হয়েছে। 2 ভাই একই পোশাক পরে বিষয়টা তারা করছে না তাদের বাবা ঠিক করে দিয়েছে। একই চেহারার 2 স্ত্রী যিনি ঠিক করে দিয়েছেন তিনি একই পোশাকের ব্যাপারটা করবেন। সাধারণ লজিক তাই বলে। আরও রহস্য আছে। ছক্কা বক্কা দুজনেরই একটি করে ছেলে। যদিও মল্লিক বলেন তাদের 4টি সন্তান, তাদের বয়স কাছাকাছি 2 থেকে 3 বছরের মধ্যে। 2 বাবাই সন্তান কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীন হাঁটাহাঁটি করেন। ছক্কার ছেলেই যে ছক্কার কোলে থাকে তা না, কখনো সে থাকে বক্কার কোলে।
কে কার কোলে থাকবে তা নিয়ে ধরা বাঁধা কোনো ব্যাপার নেই। রহস্য হচ্ছে যখন যেই শিশু যার কোলে থাকবে তাকেই বাবা ডাকবে। মল্লিক সাহেব দাবি করেন তিনি মৃত মানুষদের দেখতে পান, তাদের সঙ্গে কথাবার্তাও বলেন। একটি পরিবারের সবাই ডিলিউশনে ভুগবেন, এটাই বা কেমন কথা? কোনো পরিবারে একজন কঠিন মানসিক রোগী থাকলে তার প্রভাব অন্যদের ওপর পড়বে, এটা স্বাভাবিক। তবে সুস্থ মানুষ কখনোই অসুস্থ হয়ে পড়বে না। দুর্বোধ্য রহস্যের মুখোমুখি হলে বেশিরভাগ মানুষ এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে শেক্সপিয়ার আওড়ায়, দার্শনিকভাবে ধরে বলে, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। মিসির আলি হাল ছেড়ে দেওয়ার মানুষ না, তিনি রহস্যের ভেতর ঢুকতে চাইছেন। দুই ভাইয়ের কাছ থেকে কয়েকটা জিনিস জানা তার খুবই প্রয়োজন। দুই ভাইকে তিনি পাচ্ছেন না, তারা সারা দিন নানান জায়গায় ঘোরে, গভীর রাতে বাবার কাচ্চি হাউসে ঘুমিয়ে থাকে। মিসির আলি কয়েকবার তাদের খোঁজে জসুকে পাঠিয়েছেন, জসু তাদের পায়নি। দুই ভাই বিষয়ে মল্লিক এক রাতে তথ্য দিলেন। মিসির আলিকে আনন্দের সঙ্গে জানালেন ওরা হাজতে। হাজতে কেন? কি করেছে? নতুন কিছু করে নাই, পুরানো পাবে হাজতবাস করছে। রমনা থানার ওসি সাহেবকে 5,000 টাকা দিয়ে বলেছি দুজনকে ধরে নিয়ে যেন ভালো মতো ডলা দেওয়া হয়। 3 দিন হাজতবাস করে ফিরবে, শিক্ষা সফরের ব্যবস্থা। এরকম শিক্ষা সফর আগেও একবার করেছে। আপনি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, ওসি সাহেবের সঙ্গে আমার জানাশোনা আছে। প্রায় অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস উপহার হিসেবে পাঠাই। একবার পাঠিয়েছিলাম 1 কলসি রাবড়ি। রাবড়ি চেনেন? চিনি। আরেকবার পাঠিয়েছিলাম 101টা ডাব। ডাব পাঠানোর পর ওনার সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। মাই ডিয়ার লোক, আপনার সঙ্গে পরিচয় করে দিব। পুলিশের সঙ্গে পরিচয় থাকা ভালো, কখন কোন কাজে লাগে। চা খাবো, আপনার কাজের ছেলেটাকে সুন্দর করে 1 কাপ চা বানাতে বলেন। বাসায় ঝামেলা, চা বানানোর অবস্থায় কেউ নাই, বিধায় আপনার এখানে চা খেতে এসেছি। কী ঝামেলা? ছক্কার ছেলেটা মারা গেছে, নিউমোনিয়া হয়েছিল। ডাক্তাররা বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক দিয়েছে। অ্যান্টিবায়োটিক বিষ ছাড়া কিছুই না। আপনার নাতি মারা গেছে আর আপনি স্বাভাবিকভাবে গল্পগুজব করছেন? মৃত্যু হলো কপালের লিখন, দুঃখ করার লাভ কি? যত স্বাভাবিক থাকা যায় ততই ভালো। ছক্কা কি তার ছেলের মৃত্যু সংবাদ জানে? না, পুলিশের ডলা খেয়ে বাড়ি ফিরে জানবে, ডাবল অ্যাকশন হবে। জসু চা বানিয়ে এনেছে, মল্লিক তৃপ্তি করেই চা খাচ্ছেন। মিসির আলি তাকিয়ে আছেন মানুষটার দিকে। মল্লিক সাহেব চায়ের কাপ নামিয়ে মিসির আলির দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, আপনাকে বলেছি না আপনার বাসায় একজন মৃত মানুষকে ঘোরাফেরা করতে দেখি? জি বলেছেন। এই মানুষটার পরিচয় জেনেছি, উনি আপনার পিতা। আচ্ছা। ও আচ্ছা বলে উড়ায় দিবেন না। উনি আমাকে বলেছেন আপনি মহা বিপদে পড়বেন, গাড়ি চাপা পড়ে মারা পড়বেন। গাড়ির রং কালো, গাড়ি চালাবে অল্প বয়সী মেয়ে, বুঝেছেন? জি। সাবধানে থাকবেন, সাবধানে। সাবধানের কোনো মাইর নেই, কথায় আছে বামে না ডানে, চলো সাবধানে। আপনার পিতা আমাকে বলেছেন আপনাকে সাবধান করে দিতে, তাই সাবধান করে দিলাম। মিসির আলি খাতা খুলে বসেছেন। আজকের দিন শুরু করবেন ব্যক্তিগত কথামালায় 1 পাতা লিখে। তার সামনে চায়ের কাপ, পিরিচে টোস্ট বিস্কুট, সকালের প্রথম চা। জসু পরোটা ভাজি আনতে গেছে। সে নিজে ভালো পরোটা বানায়, তবে নিজের বানানো পরোটা সে খেতে পারে না। তার পরোটা ভাজি সে দোকান থেকে কিনে আনে। দুপুরে প্রায় সে মল্লিক সাহেবের কাচ্চি হাউস থেকে খেয়ে আসে। কাচ্চি হাউসের লোকজন তাকে চেনে, জসুকে টাকা দিতে হয় না। মিসির আলি লিখছেন, নাতিদের প্রসঙ্গে মল্লিক সাহেব 2 বার আমাকে বলেছেন তার 1 হালি নাতি, 2 নাতি এবং 2 নাতনি। আমি তার 2 নাতির কথাই জানি। জসুকে জিজ্ঞেস করেছিলাম, সেও 2 জনের কথাই বলছে। মল্লিক সাহেবের 2 ছেলে যেমন তাদের 2 বাবাকে দেখে, মল্লিক সাহেবও কি একইভাবে তার নাতির জায়গায় 4 নাতি দেখেন? বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। তবে তাড়াহুড়োর কিছু নেই, হাতে সময় আছে। মল্লিক সাহেবের বাড়ির অবস্থা শান্ত, পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ টাইপ শান্ত। একটি শিশু মারা গেছে, তার প্রভাব কারো উপরেই মনে হয় পড়েনি। ছক্কা বক্কা ছেলে কোলে নিয়ে আগের মতোই হাঁটাহাঁটি করছে। আগে 2 জনের কোলে 2টি ছেলে থাকতো, এখন একজন ভাগাভাগি করে 2 জনের কোলে থাকছে। সুরমা হোমিও হাসপাতালে মল্লিক সাহেব নিয়মিত বসা শুরু করেছেন। সুরমা তার প্রথম স্ত্রীর নাম। এই স্ত্রীকে মনে হয় মল্লিক সাহেব খুবই পছন্দ করতেন। তার বেবি ট্যাক্সির প্রতিটির পেছনে লেখা সুরমা পরিবহন। মল্লিক সাহেবের প্রথম স্ত্রী সম্পর্কে কোনো তথ্য এখনও আমার হাতে নেই। মহিলা রূপবতী ছিলেন, সবসময় বোরকা পরে থাকতেন, ঘরের মধ্যেও বোরকা খুলতেন না। এই বাড়ির সব কিছু জট পাকিয়ে আন্ধা গিট্টু হয়ে আছে। এই জাতীয় আন্ধা গিট্টুর সুবিধা হচ্ছে কোনো রকম একটা গিট্টু খুলে ফেললে বাকিগুলো একের পর এক আপনাতেই খুলতে থাকে। আমাকে অবশ্য গিট্টু খোলার দায়িত্ব কেউ দেয়নি। কর্মহীন মানুষ কর্ম খুঁজে বেড়ায়। আমার মনে হয় এই দশাই চলছে। মিসির আলি খাতা বন্ধ করলেন, ঠান্ডা সরপরা চায়ে চুমুক দিলেন। তার মুখ সামান্য বিকৃতও হলো না। নিজের মনেই ভাবলেন, এক ধরনের নির্বিকারত্ব সবার মধ্যেই আছে। তিনি যেমন চায়ের ঠান্ডা গরম বিষয়ে নির্বিকার, মল্লিকের 2 পুত্র আশেপাশে কী ঘটছে সেই বিষয়ে নির্বিকার। পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও তাদের কিছুই যায় আসে না। তাদের শিশুপুত্র বিনা চিকিৎসায় মারা গেলেও তাদের কিছু যায় আসে না।
অবশ্যই এই শিশুটা বিনা চিকিৎসায় মারা গেছে তা না, মল্লিক সাহেব তার চিকিৎসা করেছেন, হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক খেতে দেননি, কারণ অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য বিষ। সিগারেট হাতে বারান্দায় এসে মিসির আলি অদ্ভুত এক দৃশ্য দেখলেন। মল্লিক সাহেবের 2 ছেলে মুখোমুখি দাঁড়িয়ে কানে ধরে উঠবস করছে। কতবার উঠবস করা হচ্ছে তারা সেই হিসাবও রাখছে। শব্দ করে বলছে 41, 42, 43। ছক্কা বক্কা 2 ভাইয়ের একটি শিশুপুত্র দুজনের মাঝখানে শান্ত ভঙ্গিতে বসে আছে। তার হাতে কাঠি লজেন্স, সে লজেন্স চুষছে। এ ধরনের দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। মিসির আলি ঘরে ঢুকে দ্য আদার সাইড অফ ব্ল্যাক হোল বই খুললেন। বিজ্ঞান যে পর্যায়ে চলে গেছে এখন যে কোনো গাঁজাখুরি গল্পও বিজ্ঞান বলে চালিয়ে দেওয়া যায়। ব্ল্যাক হোলের বইটিতেও লেখক একই জিনিস করেছেন, কঠিন বিজ্ঞানের লেবাসে কল্পগল্প। চাচাজি আসবো? মিসির আলি চমকে তাকালেন। 2 ভাই মুখ কাচুমাচু করে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে বাচ্চাটি নেই। মিসির আলি বই বন্ধ করে বললেন, এসো। 2 ভাই ঘরে ঢুকেই দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। চাচাজি, আপনার ঘরে একটু বসি? বসো, কোনো সমস্যা নেই। চা খাবে? জি না। সকালের নাস্তা করেছো? জি, বিরিয়ানি খেয়েছি। কথা বলছে বড় ভাই, ছোট ভাই ঠোঁট নাড়ছে। এইবার ছোট ভাই কথা শুরু করল। বড়জন চুপ। বাবা 100 বার কানে ধরে উঠবস করতে বলেছিলেন, আমরা 110 বার করেছি। 10টা ফ্রি করে দিয়েছি। ভালো করেছি না চাচাজি? অবশ্যই ভালো করেছো। শাস্তিটা হয়েছে কি জন্য? অপরাধ কি করেছিলে? ওনার দিকে তাকিয়ে হেসেছি। হেসে ফেলার জন্য শাস্তি? খারাপ হাসি হেসেছি চাচাজি। হাসির আবার ভালো খারাপ আছে? জি আছে। আমার দিকে তাকিয়ে একটা খারাপ হাসি দাও তো, দেখি ব্যাপারটা কি। চাচাজি, আপনি কি অন্য ঘরে যাবেন? আমরা এখন বেয়াদবি করব। কি বেয়াদবি করবে? সিগারেট খাবো। আমার সামনে খাও, অসুবিধা নেই। চাচাজি, মন থেকে অনুমতি দিয়েছেন? হ্যাঁ। আপনার মতো মানুষ ত্রিভুবনে কম আছে। বলতে বলতে বড় ভাই শার্টের পকেট থেকে সিগারেট বের করল। একটা সিগারেট ওই দুজনে মিলে টানছে। কুৎসিত গন্ধে ঘর ভর্তি হয়ে গেছে। তারা যে সিগারেট টানছে তা সাধারণ সিগারেট না, গাঁজা ভর্তি সিগারেট। মিসির আলির মনে হলো রহস্যের একটা জট খুলেছে। গাঁজা ডিলিউশনের দরজা খুলে দেয়। এজন্যই লোকগানে বলা হয় গাঁজার নৌকা শূন্যের ভরে যায়। বক্কা বিনীত গলায় বলল, চাচাজি কি একটা টান দিবেন? না। তোমরা কি এটা নিয়মিত খাও? জি না, আজ একটা বিশেষ দিন। বিশেষ দিন কি জন্যে? 2 ভাইয়ের কেউই জবাব দিল না। বিচিত্র ভঙ্গিতে হাসল। তার 10 মিনিট 10 মাথায় জিপ ভর্তি করে পুলিশের গাড়ি চলে এলো। পুলিশের কাছে 2 ভাই স্বীকার করলো তারা ধাক্কা দিয়ে তাদের বাবাকে কুয়ায় ফেলে দিয়েছে। দমকল বাহিনীর লোক এসে গহীন কুয়া থেকে অনেক ঝামেলা করে মল্লিক সাহেবের ডেড বডি উদ্ধার করল। মল্লিক সাহেবের ছোট ছেলের স্ত্রী চম্পা এসেছে মিসির আলির কাছে। মল্লিক সাহেব এই ছেলের বউকেই ডাকতেন ছোট কুত্তি নামে। মেয়েটি দেখতে কেমন মিসির আলি কিছুই বুঝলেন না। তার সারা শরীর গোলাপি রঙের বোরকায় ঢাকা। চোখ দেখা যাওয়ার কথা তাও দেখা যাচ্ছে না। মশারির জালের আড়ালের চোখ। 2 হাতে কালো হাত মোজা, পায়ে টকটকে লাল লাল মোজা। চাচাজি, আমার নাম চম্পা, আমি বক্কার স্ত্রী। আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি। যাকে দেখা যাচ্ছে না তার সঙ্গে স্বস্তি নিয়ে কথা বলা যায় না। এই মেয়েটির সঙ্গে কথা বলা আর দূরের কারোর সঙ্গে টেলিফোনে কথা বলা একই জিনিস। মা, তুমি বসো। প্রয়োজনটা কি বলো? তোমার কি জরুরি কথা সেটা বলো। আমার স্বামী আর ভাসুরকে হাজত থেকে ছাড়াবার ব্যবস্থা করে দেন। তারা সম্পূর্ণ নির্দোষ। এরা দুজনেই খুনের মামলার আসামি। খুনের কথা স্বীকার করেছে। পুলিশ এদের ছাড়বে না। খুন এরা করে নাই। এই 2 ভাই খুবই ভালো মানুষ। এরা পিঁপড়াও মারে না। খুন কি করবে? খুন আমি আর আমার বড় বোন পারুল আপা মিলে করেছি। ওনার খাবারের সঙ্গে অ্যান্টাসি মিশিয়ে দিয়েছি। অ্যান্টাসি কি জিনিস? ইঁদুর মারার বিষ, কোনো গন্ধ নাই। লেবু শরবতের সঙ্গে মিশিয়ে দিয়েছি। কয়েক চুমুক দিয়ে উনি চিত হয়ে পড়ে গেছেন। মৃত্যু হওয়ার আগেই 2 ভাই মিলে লাশ কুয়াতে ফেলেছে। তোমরা 2 বোন পুলিশকে কথা বলতে চাও? জি চাচাজি। তোমরা যে হত্যা পরিকল্পনা করেছিলে এটা কি ছক্কা বক্কা জানতো? না, তাদের বলি নাই। বিষ কে কিনে দিয়েছে? ইঁদুর মারা বিষ ঘরে ছিল, কেউ কিনে নাই। খুন করেছো কি জন্যে? উনি খুব খারাপ লোক ছিলেন। সপ্তাহে একদিন ওনার কাছে আমার কিংবা আমার বোনের যেতে হতো। রাতে থাকা লাগতো। আমার বড় বোন কখনো থাকে নাই, আমি থেকেছি। কখনো বলেছি আমার নাম পারুল, কখনো বলেছি চম্পা। আমরা 2 বোন দেখতে একই রকম, উনি ধরতে পারেন নাই। তোমার স্বামী বা ভাসুর এই ঘটনা জানে? জি জানে।
তুমি আমাকে যা বলেছ পুলিশকে কি তা বলতে পারবে? পারবো ইনশাল্লাহ। তোমাদের দু বোনের কথা আমি পুলিশকে জানাতে পারি, তার আগে তোমার বড় বোন পারুলের সঙ্গে আমার কথা বলতে হবে। আমি আপনাকে যা বলেছি পারুল আপা সেই কথাই বলবে, আলাদা কিছু বলবে না। তারপরেও তার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন। আমি চেষ্টা নিব ওনাকে পাঠাতে, তবে চেষ্টায় কাজ হবে না। পারুল আপা কারোর সঙ্গে কথা বলে না। চাচাজি তাহলে আমি যাই, আসসালামু আলাইকুম। মিসির আলি কিছু বললেন না। ঘটনা শুনে তিনি ধাক্কার মতো খেয়েছেন। ধাক্কা সামলাতে তার সময় লাগছে। তিনি বড় বোন পারুলের অপেক্ষা করতে করতে সিগারেট ধরালেন। নিকোটিনের জট আলগা করার ক্ষমতা আছে। এই মুহূর্তে নিকোটিনের ধোঁয়া তার উপর কাজ করছে না। জট আলগা হচ্ছে না, বরং আরও পেঁচিয়ে যাচ্ছে। পারুল এসেছে। ঠিক ছোট বোন চম্পার মতো বোরকা মোজা, বোরকার রং কালো, পা এবং হাতের মোজার রঙও কালো। ছোট বোনের গা এবং বোরকা থেকে কোনো পারফিউমের গন্ধ আসেনি। বড় বোনের বোরকা থেকে হালকা পারফিউমের গন্ধ আসছে, লেবু ও চা পাতার মিশ্র গন্ধের পারফিউম। ছোট বোনের গলা ঝনঝন করছিল, বড় বোনের গলা চাপা, কিছুটা খসখসে। তোমার ছোট বোন আমাকে ভয়ঙ্কর কিছু কথা শুনিয়েছে। ভয়ঙ্কর হলেও কথা সত্য। আপনার সঙ্গে যদি কোরআন মজিদ থাকে আমাকে হাতে দেন, আমি কোরআন মজিদ মাথায় নিয়ে বলবো ঘটনা সত্য। তোমরা কি নিয়মিত নামাজ রোজা করো? জি করি। আমরা দুই বোন অনেক রাজ্যে ইবাদত বন্দেগী করি, তবে ইবাদত বন্দেগী শ্বশুরের আড়ালে করতে হয়, উনি পছন্দ করেন না। রাত 3টা থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত আমরা নামাজ পড়ি। রাত 3টায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি। মিসির আলির কাছে দুটা বিষয় স্পষ্ট হলো। রাত 3টায় তার নিজের ঘুম ভাঙার রহস্য তার একটি। চম্পা পারুল এই দুই বোন স্কিজোফ্রেনিয়ার রোগী, তাও এখন স্পষ্ট। এই ধরনের রোগীদের প্রধান লক্ষণ হলো ধর্মকর্মে চূড়ান্ত আসক্তি। শ্বশুরের সঙ্গে রাত্রি যাপনের কথাটাও কি সত্যি? জি চাচাজি, তবে আমি কখনো ওনার কাছে যাইনি, চম্পা গিয়েছে। কখনো চম্পা হিসাবে গেছে, কখনো পারুল হিসেবে। চম্পার গর্ভে ওনার একটা ছেলেও হয়েছিল, নাম কিসমত। এই ছেলেটি নিউমোনিয়ায় মারা গেছে। আমি শুনেছিলাম ছেলেটি তোমার। আমার কোনো ছেলেপুলে নেই, আমি নিঃসন্তান। চম্পার দুবার যমজ সন্তান হয়েছে, একবার হলো এক সন্তান, কিসমত। নিউমোনিয়ার চিকিৎসা কি হয়েছিল? আসল চিকিৎসা হয় নাই। ছেলের বাপ অর্থাৎ আমার শ্বশুর সাহেব হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন। তার নিউমোনিয়া কিভাবে হয়েছিল জানতে চান? বলো শুনি। আমি আর চম্পাই দুজনে সলা পরামর্শ করে কিসমতকে ছাদে খালি গায়ে 2 ঘন্টা শুয়ে রেখেছি, এটাই কাজ হয়েছে। পাপ বিদায়। পারুল খিলখিল করে অনেকক্ষণ হাসল। তার হাসি থামার পর মিসির আলি শান্ত গলায় বললেন, তুমি পারুল না, তুমি চম্পা। পারুল সেজে দ্বিতীয়বার আমার কাছে এসেছ। গলা চেপে কথা বলছো। মাঝে মাঝে চেপে কথা বলার ব্যাপারটা ভুলে যাচ্ছ বলে মূল স্বর চলে আসছে। চম্পা, তুমি কি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো? কেন করছো জানি না, জানতে চাচ্ছি না। তুমি এখন বিদায় হও। তোমার আর কোনো গল্প শুনতে আমি রাজি না। আমার ধারণা তোমরা দুই বোনই অসুস্থ, স্কিজোফ্রেনিয়ার রোগী। তোমাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য না। পারুল আপা কখনো কোথাও যায় না, কারোর সঙ্গে কথাও বলে না। এই জন্য বাধ্য হয়ে পারুল সেজে এসেছি। আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করেন। আমার সাহায্যের তোমার প্রয়োজন নেই। আমাকে যা বলেছো পুলিশকে তাই বলবে। পুলিশ তদন্ত করে বের করবে ঘটনা কি। চাচাজি, এখন আপনাকে একটা জরুরি কথা বলবো। আমি তোমার কোনো কথাই শুনবো না। তাহলে কিন্তু ছোট্ট একটা সমস্যা হবে। বলো কি সমস্যা? আপনি ভাড়াটে হিসেবে এখানে আর থাকতে পারবেন না। এখন সব কিছু চালাচ্ছে আমার বড় বোন পারুল। সমস্যা নেই, আমি বাড়ি ছেড়ে দিব। আজকেই ছাড়তে হবে। পুরো মাসের ভাড়া আমার দেয়া, তারপরও আজ রাতেই বাড়ি ছেড়ে দেব। মিসির আলির মনে হলো তিনি অতি বৃদ্ধ মানুষের মতো আচরণ করছেন। অতি বৃদ্ধরা অকারণে অভিমান করে, তিনিও তাই করছেন। চম্পা মেয়েটির ওপর অভিমান ঘটিত রাগ করছেন। চট করে কারো উপরে রেগে যাওয়া তার স্বভাবই ছিল না। এরকম কেন হচ্ছে? আজকের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হলে নতুন বাসা খুঁজে বের করতে হবে। কয়েক ঘন্টার মধ্যে ঢাকা শহরে বাড়ি খুঁজে পাওয়া কখনোই সম্ভব নয়। মিসির আলি অনেক খুঁজে পেতে মালিবাগের এক হোটেলে এসে উঠলেন। হোটেলের নাম মুন হাউস। হোটেলের মালিক কবির সাহেবকে মিসির আলির কাছে যথেষ্টই ভদ্রলোক বলে মনে হলো। তিনি মিসির আলির বিছানা, বালিশ, সিঙ্গেল খাট, চেয়ার টেবিল গুদাম ঘরে রাখার ব্যবস্থা করলেন। মিসির আলির 12 ইঞ্চি কালার টিভি তার ঘরেই লাগানোর ব্যবস্থা করলেন। মুন হাউসে খাবারের ব্যবস্থা নেই। হোটেলের বয় টিফিন ক্যারিয়ারে করে বাইরে থেকে খাবার নিয়ে আসে। কবির সাহেব মিসির আলিকে এই ঝামেলা থেকেও মুক্তি দিলেন। হোটেলের কর্মচারীদের জন্য যে খাবার তৈরি হয় তার সঙ্গে মিসির আলি এবং জসুও যুক্ত হয়ে গেল। হোটেলে মিসির আলির রুম নম্বর 211B। 211-র দুটো ঘর আছে, একটা 211A আর একটা 211B। A B দিয়ে রুম নম্বর দেওয়ার ব্যাপারটা তিনি বুঝতে পারলেন না। নিশ্চয়ই কোনো কারণ আছে।
আমাদের এই জগৎ কার্যকারণের জগৎ। কার্যকারণ ছাড়া এখানে কিছুই হয় না। প্রথমে কজ, তারপর এফেক্ট। মিসির আলির ঘরটা বেশ বড়। ঘরে দুটো জানালা, একটা পশ্চিমে আর একটা পূবে। পশ্চিমের জানালা খুললেও প্রকাণ্ড এক কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছে কাক বাসা বেঁধেছে। জানালা দিয়ে তাকালে কাকের বাসায় 4টা ডিম দেখা যায়। কোকিলের সন্তান বড় করার ঝামেলা এড়ানোর জন্য কাকের বাসায় ডিম পারে। এখানে কি কোনো কোকিলের ডিম আছে? মিসির আলি ঠিক করলেন ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত তিনি এই হোটেলেই থাকবেন, নতুন বাসা খুঁজে বেড়াবেন না। রাত 9টার দিকে হোটেলের মালিক নিজেই টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে এলেন। গরম ভাত, মুগের ডাল, পটল ভাজি, কই মাছের ঝোল। কবি সাহেব বললেন, আয়োজন খারাপ কিন্তু খেয়ে আনন্দ পাবেন। বাবুর্চির রান্না খুবই ভালো। সে যদি কাঁঠাল পাতার ঝোল রাঁধে, সেই ঝোল খেয়েও বলবেন অসাধারণ। এই বাবুর্চি আবার ভালো পা দাবাতে পারে। আপনার যে বয়স, তাতে পা দাবালে শরীর ভালো থাকবে। তাকে বলে দিব সে প্রতি রাতে এসে কিছুক্ষণ আপনার পা দাবাবে। আমার পা দাবাতে হবে না, শারীরিক আরাম আমি নেব না। আপনি আমার প্রতি যে বাড়তি মমতা দেখাচ্ছেন তার কারণটা কি বলবেন? বাড়তি মমতা দেখাচ্ছি না। হোটেলের সব বোর্ডারের জন্য আপনি নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করেন না, বা নিজে তার জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার আনেন না। আপনার চেহারা, কথা বলার ভঙ্গি, হাঁটা সবই আমার বাবার মতো। আমি আপনাকে দেখে চমকে উঠছিলাম। আপনার বাবা কবে মারা গেছেন? আমার বয়স যখন 5 তখন। 5 বছর বয়সের কথা পরে মনে থাকে না। আপনার বাবার বিষয়ে খুব কম স্মৃতি আপনার আছে। এই কারণে অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পাবেন। আমার আগেও নিশ্চয়ই অনেকের সঙ্গে আপনি আপনার বাবার চেহারার মিল পেয়েছেন, তাই না? জি। মিসির আলি রাতের খাবার খেয়ে সত্যি সত্যি আনন্দ পেলেন। পটল ভাজিকে তিনি এতদিন অখাদ্যের পর্যায়ে রেখেছিলেন। আজ মনে হলো এই ভাজি খাদ্য তালিকায় রোজ থাকতে পারে। খাওয়া শেষ হওয়ার পর কবি সাহেব বললেন, পান খাওয়ার অভ্যাস কি আছে? নাই, তবে আজ একটা পান খাবো। তৃপ্তি করে খাবার খেলে কেন জানি না জর্দা দিয়ে পান খেতে ইচ্ছা করে। পান ছাড়া আর কিছু কি লাগবে? একটা বাইনোকুলার কি জোগাড় করে দিতে পারবেন? বাইনোকুলার দিয়ে কি করবেন? কাঁঠাল গাছে একটা কাক বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, ডিমে তা দিচ্ছে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার দৃশ্যটা দেখব। পান এনে দিচ্ছি, সকালবেলা বাইনোকুলার এনে দিব, চলবে না? অবশ্যই চলবে, থ্যাংক ইউ। কবি সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। তার হাসি দেখে মিসির আলির ভালো লাগলো। হোটেল যশুর খুবই পছন্দ হয়েছে। হোটেলের সব কর্মচারী বড় একটা ঘরে থাকে। যশুর ব্যবস্থা হয়েছে সেখানে। বিনিময়ে বাবুর্চির ফুড ফরমাস খাটবে। যশুর মাথায় ঢুকেছে সে বাবুর্চি হবে। সে স্বপ্নে দেখেছে বিশাল এক রেস্টুরেন্টের ক্যাশ বাক্সিসে বসেছে। রেস্টুরেন্টের নাম যশুর মোরগ পোলাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে যশু মিসির আলির খোঁজ নিতে এলো। মিসির আলি বললেন, যশু, তোমার বিষয়টা নিয়ে আমি এখন চিন্তাভাবনা শুরু করব। আমার কোন বিষয়? এত ভূতনি এসে তোমার পা চাটে ওই বিষয়। ভূতনিটার বয়স কত? তার বয়স কত কেমনে বলবো? আমি তো তার বয়স জিগাই নেই। তাকে তো দেখেছো? জি দেখছি। দেখে বয়স কীরকম মনে হয়? পারুলাপার বয়সই মনে হয়। চেহারা উনার মতো, খুবই সৌন্দর্য। পারুলাপা হলো ছক্কার স্ত্রী। জি, এমন সুন্দর উনার চেহারা দেখলে আপনি ফিট পড়বেন, রাইতের ঘুম হারাম হয়ে যাবে। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। যশুর ভূতনি ফ্রয়েডীয়, এটা বোঝা যাচ্ছে। তবে ফ্রয়েডীয় ভূতনির সঙ্গে হুড়বুড়ি নামটা যাচ্ছে না। 212B ঘরের সামনে এক চিলতে বারান্দার মতো আছে। সেখানে কবি সাহেব চাপাচাপি করে দুটো লাল রঙের প্লাস্টিকের চেয়ার এবং টেবিল ঢুকিয়েছেন। মিসির আলির ধারণা কাক দম্পতিও বিষয়টি টের পেয়েছে। মনুষ্য সম্প্রদায়ের কেউ একজন তাদের প্রতি লক্ষ্য রাখছে, এটা তারা জানে। বিষয়টাতে কাক দম্পতি মনে হয় খানিকটা চিন্তিত। দুপুর 12টার মতো বাজে। যশু কিছুক্ষণ আগে প্লেটে করে সিঙ্গারা দিয়ে গেছে। গরম সিঙ্গারা, ভাপ উঠছে। কিন্তু কেন জানি মিসির আলির খেতে ইচ্ছা করছে না। এটাও বয়স হওয়ার লক্ষণ। খিদে হবে কিন্তু খেতে ইচ্ছা করবে না। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন বিদেশিনী এক তরুণী হোটেলের বারান্দায় এসে থমকে দাঁড়িয়েছে। মেয়েটির পরনে ঘাগরা জাতীয় পোশাক, মাথায় স্কার্ফ, চোখে রোদ চশমা। মেয়েটি এগিয়ে আসছে মিসির আলির দিকে। মিসির আলি বাইনোকুলার নামিয়ে তরুণীর দিকে তাকালেন। চাচাজি কেমন আছেন? আমার নাম পারুল, চম্পার বড় বোন পারুল। আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমি কি আপনার সামনের চেয়ারটায় বসতে পারি? চম্পা পারুলদের কেউ হোটেল খুঁজে বের করে চলে আসবে এটা মিসির আলি ভাবেননি। পারুল মেয়েটা যে এত রূপবতী তাও ভাবেননি। বিস্ময় চাপা দিয়ে মিসির আলি সহজ গলায় বললেন, বসতে পারো। বোরকা নেই, ব্যাপার কি? আমি তো কখনো বোরকা পরি না, আমার ছোট বোন পরে। তোমার ছোট বোন কি তোমার মতোই রূপবতী? জি, আমরা যমজ বোন।
তবে আমার চোখ নীল, ওর চোখ কালো। চাচাজি, আমি দূর থেকে দেখেছি আপনি বাইনোকুলার চোখ দিয়ে গাছের দিকে তাকিয়ে আছেন। কি দেখছিলেন? কাক দেখছিলাম। কাক? হ্যাঁ, কাক। কেন কাক দেখছিলাম এইসব জিজ্ঞাসা করে সময় নষ্ট করো না। আমার কাছে কী জন্য এসেছো সেটা বলো। আপনাকে আপনার আগের বাসায় নিয়ে যেতে এসেছি। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি আপনার পা ধরে বসে থাকব। পা ধরা অতি গ্রাম্য ব্যাপার, পা ছাড়ো। গ্রাম্য ব্যাপার হোক বা আধুনিক ব্যাপার হোক, আমি আপনার পা ছাড়ব না। আমাকে ফিরিয়ে নিতে চাচ্ছ কেন? আমরা দুই বোন মহা বিপদে পড়েছি, আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। কীরকম বিপদ শুনলে আপনি চমকে উঠবেন। কীরকম বিপদ বলো? আমাদের মৃত শ্বশুর ফিরে এসেছেন, বাসায় ঘোরাঘুরি করছেন, খাওয়া দাওয়া করছেন। আপনার কথাও জিজ্ঞেস করলেন, আপনি কোথায় গেছেন জানতে চাইলেন। আমি এই মুহূর্তে যদি তোমার সঙ্গে যাই তাকে দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পাবেন। একজন মৃত মানুষ জীবিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জি। চলো যাই। দুর্বল মানুষের সমস্যা হচ্ছে তারা নানান ধরনের ডিলিউশনে ভুগে। এই রোগ আবার সংক্রামক, একজনের কাছ থেকে অন্যজনের কাছে যায়। মাস হিস্টেরিয়াও আছে। মানব গোষ্ঠীর একটি বড় অংশের ডিলিউশনের শিকার হওয়ার ঘটনাও আছে। ইউরোপের ডাইনি অনুসন্ধান ছিল বড় ধরনের ডিলিউশন। মিসির আলী নিশ্চিত মল্লিক সাহেবের পরিবার 2 পুত্রবধূ ডিলিউশনে ভুগছে। তারা মৃত মল্লিককে ঘর ঘুরে ফিরে বেড়াতে দেখছেন। মৃত মানুষকে জীবিত দেখা সাধারণ পর্যায়ের ডিলিউশন। অনেক পিতামাতাই তাদের মৃত সন্তানদের জীবিত দেখেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেন। এই বিষয়ে প্রচুর কাজ করেছেন ক্রিস্টোফার বার্ড। তার বিখ্যাত গ্রন্থের নাম দ্য সিক্রেট লাইফ অফ ডেড পিপল, উপন্যাসের চেয়েও সুখপাঠ্য বই। পারুল মিসির আলীকে তাদের মূল বাড়িতে নিয়ে গেল। দোতলার একটা ঘরে ঢুকিয়ে বলল, চাচাজি, আপনি এই ঘর অপেক্ষা করুন, আমি এখান থেকে আপনাকে ডেকে নিয়ে যাব। অদ্ভুত এক দৃশ্য দেখাবো। আপনি কি চা কফি কিছু খাবেন? না। আপনি খবরের কাগজ পড়ুন, আমি আসছি। 4 দিনের বাসি খবরের কাগজ টেবিলে পড়ে আছে। খাবার বাসি হলে যেমন দুর্গন্ধ ছড়ায়, বাসি খবরের কাগজ একই রকম দুর্গন্ধ ছড়ায়। পারুল 5-10 মিনিটের কথা বলে গিয়েছিল। 40 মিনিট পার হওয়ার পর মিসির আলীর হঠাৎ করে সন্দেহ হলো পারুল নামের মেয়েটা তাকে এই ঘরে আটকে ফেলেছে। ঘরের দরজা তালা দেওয়া। তিনি চেষ্টা করলেও সেই তালা খুলতে পারবেন না। মিসির আলী উঠে দাঁড়ালেন, দরজার কাছে গেলেন, দরজা খুলতে পারলেন না। দরজা সত্যি সত্যিই তালা দেয়া। মিসির আলী দরজা ধাক্কাধাক্কি কিংবা পারুল পারুল বলে ডাকাডাকির ভেতর দিয়ে গেলেন না। ঘরের ভেতরটা ভালো মতো দেখতে শুরু করলেন। গেস্ট রুম বা অতিথি কক্ষের মতো ঘর। সিঙ্গেল খাট পাতা আছে, খাটে বালিশ এবং চাদর পরিষ্কার। এই ঘরে কেউ ঘুমায় না। আসবাবপত্রের মধ্যে একটা আলনা আছে। জানলার কাছে লেখালেখির জন্য চেয়ার টেবিল আছে। টেবিলে পুরনো রিডার্স ডাইজেস্টের 2টা কপি এবং নেয়ামুল কোরআন গ্রন্থ আছে। যে জানালার পাশে টেবিল চেয়ার আছে সেই জানালা বাইরে থেকে বন্ধ। ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে। বাথরুম অনেকদিন ব্যবহার হয় না। বাথরুমের জাকে সাবান শ্যাম্পু আছে, ধোয়া টাওয়েল আছে। কমোডের ওপর ফ্ল্যাশে বেসিনে 3 মাস আগের একটা টাইম পত্রিকা দেখে মিসির আলী অবাক হলেন। মল্লিক সাহেবের বাড়ির কারোরই টাইম পত্রিকা পড়ার কথা না। ঘর একটা দেয়াল ঘড়ি আছে। বেশিরভাগ গেস্টরুমের দেয়াল ঘড়ি ব্যাটারি শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে থাকে। অতিথি এলেই নতুন ব্যাটারি লাগানো হয়। এই ঘড়ির কাঁটা সচল আছে। এখন বাজছে 1:25। মিসির আলীর ক্ষুধা বোধ হচ্ছে। টেনশনে ক্ষুধা বৃদ্ধি পায়। দেয়াল ঘড়ি ছাড়াও কালো লাল রঙের একটা টেলিফোন সেট আছে। মিসির আলী রিসিভার কানে দিলেন। পাতালের নৈশব্দ, লাইন কাটা। এটা যুক্তিযুক্ত। বন্দিশালায় টেলিফোন থাকবে না। মিসির আলী বিছানায় শুয়ে পড়লেন। মাথার ওপর ফ্যান ঘুরছে। আবহাওয়া আরামদায়ক শীতল। ক্ষুধার্ত মানুষেরা সহজে ঘুমোতে পারে না, কিন্তু মিসির আলী ঘুমিয়ে পড়লেন। তার ঘুম ভাঙল 3:10-এ। প্রায় 2 ঘন্টার আরামদায়ক ঘুম। মিসির আলী মূল দরজা এবং টেবিলের সামনের জানালা পরীক্ষা করলেন। 2টা এখনও বন্ধ। তিনি যথেষ্টই ক্ষুধার্ত বোধ করছেন। তাকে খাবার দেওয়া হবে কিনা বুঝতে পারছেন না। তাকে আটকে রাখার উদ্দেশ্যও পরিষ্কার হচ্ছে না। পারুল মেয়েটা তার কাছে কি চাচ্ছে? মানুষের ধর্ম হলো যাকে সে ভয় পাবে তাকে আটকে ফেলার চেষ্টা করবে। পারুল মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে? কিসের ভয়? তার কোনো গোপন কথা জেনে ফেলার ভয়? গোপন কথা দূরে থাকুক, পারুল ও তার বোন চম্পা সম্পর্কে তিনি প্রকাশ্যে কোনো কথাও জানেন না। তিনি শুধু জানেন এই বাড়ির ওপর এক ধরনের অসুস্থতা ভর করে আছে। রাত 11টা বাজে। মিসির আলীকে এখন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি। তার সঙ্গে কোনো কেউ যোগাযোগের চেষ্টাও করেননি। তিনি কয়েকবার দরজা ধাক্কাধাক্কি করেছেন। পারুল পারুল বলে ডেকেছেন, কেউ সাড়া দেয়নি। মিসির আলীর কাছে মনে হচ্ছে তালা বন্ধ অবস্থায় তিনি ছাড়া বাড়িতে কেউ নেই। বাড়ি নিঃশব্দ, নিশ্চুপ।
মিসির আলি টাইম পত্রিকা, রিডার্স ডাইজেস্ট এবং নোয়ামুল কোরআন গ্রন্থের সবটা পড়ে শেষ করেছেন। নেয়ামুল কোরআন পড়তে গিয়ে মিসির আলি বুঝতে পারলেন এই ঘরে আরও একজনকে আটকে রাখা হয়েছিল। সে নেয়ামুল কোরআন গ্রন্থের অনেক জায়গায় যেসব কথা লিখেছে তা হলো, আমাকে কতদিন তালাবন্ধ করে রাখবি, ক্ষুধায় মরে যাচ্ছি, খাওয়া দে, আমি তোরে ছাড়ব না, তোরে এইভাবে আটকায় রাখব, হে আল্লাহ পাক, হে গফুরুর রহিম, আমাকে উদ্ধার করো। যাকে আটকে রাখা হয়েছিল তার নাম পারুল। এই তথ্য বের করতে মিসির আলির তেমন বেগ পেতে হয়নি। বালিশে পারফিউমের গন্ধ পেয়েছেন, এই গন্ধ তার চেনা। প্রাইভেট জেলখানা থেকে মুক্তির একটা বুদ্ধি মাথায় এসেছে। এই বুদ্ধি কতটা কার্যকর হবে তা মিসির আলি এখনও বুঝতে পারছে না। মূল দরজাটি কাঠের, এই দরজাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে? পুরনো দরজা, শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। কোনো রকমে দরজার এক কোণায় আগুন লাগালে দরজা পুড়ে যাবে। আগুন লাগানোর জন্য ম্যাচ বাক্স তার কাছে আছে। ম্যাচ বাক্সে 11টা কাঠি, 11 বার জ্বালানো যাবে। কাগজ আছে, ধৈর্য ধরে দরজার একটা কোণায় আগুন ধরাতে হবে। কাগজটা করতে ভরতে ভোর রাতে, যখন সবাই থাকবে ঘুমে। দরজার আগুন বা ধোয়ার বিষয়টা কারো চোখে পড়বে না। বাথরুমে তিনি শ্যাম্পুর একটি বোতল দেখেছেন। কিছু শ্যাম্পু যথেষ্ট দাহ্য, শ্যাম্পুর বোতলটা নিয়ে পরীক্ষা করা যেতে পারে। খাটের নিচে তিনি একটা ফিডার পেয়েছেন। প্লাস্টিকের ফিডারে আগুন ধরলে ধিকি ধিক করে অনেকক্ষণ জ্বলবে। কাঠের দরজার এক কোণায় আগুন ধরে যাওয়ার কথা। দরজায় চাকু দিয়ে দাগ দিতে পারলে হতো, এতে দরজার সারফেস এরিয়া বাড়বে। রাত 3টার সময় মিসির আলি দরজা পোড়ানোর সময় নির্ধারণ করলেন। রাত 3টা ভালো সময়, 3 প্রাইম নাম্বার, পিথাগোরাসের মতে অতি রহস্যময় সংখ্যা। দরজা পুড়িয়ে বের হওয়ার বুদ্ধি কাজ করল না। দরজার এক কোণায় আগুন ঠিকই জ্বলল, তবে সে আগুন স্থায়ী হল না। দরজার খানিকটা পুড়িয়ে নিভে গেল। লাভের মধ্যে লাভ এই হলো যে দরজার পোড়ানোর উত্তেজনায় মিসির আলি রাত কাটল নির্ঘুম। শরীরে ধস নেমে গেল। বেঁচে থাকার জন্য শরীরকে মোটামুটি ঠিক রাখতে হবে, প্রচুর পানি খেতে হবে, তা তিনি খাচ্ছেন। বাথরুমের বেসিন থেকে নিয়ে মগ ভর্তি পানি, কিছুক্ষণ পর পর পানি। তার মন বলছে বাথরুমের বেসিনের পানি থাকবে না, যে তাকে আটকেছে সে পানি বন্ধ করে দেবে। তখন প্রবল তৃষ্ণায় কমরের পানি ছাড়া গতি থাকবে না। ক্ষুধার যন্ত্রণা কমে আসছে। কাজটি করছে মস্তিষ্ক। মস্তিষ্ক যখন দেখে খাবার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন খিদে কমিয়ে দেয়। শরীরে জমে থাকা চর্বি থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের চেষ্টা করে। একজন সবল মানুষ কোনো খাদ্য গ্রহণ না করে 40 দিন পর্যন্ত বাঁচতে পারে। মিসির আলি কোনো সবল মানুষ না, নানান অসুখে পর্দাদস্ত একজন মানুষ। তিনি ধরে নিয়েছেন এইভাবে তিনি বেঁচে থাকতে পারবেন 10 দিন, এর বেশি না। তবে শেষ দিনগুলো খুব কষ্টকর হবে না। তার হ্যালুসিনেশন শুরু হবে, বাস্তবতার দেয়াল ভেঙে যাবে, তিনি ঢুকে পড়বেন অবাস্তব এক জগতে। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে অনেকবার সেই জগতে তার ঢোকার ইচ্ছা হয়েছে। ইচ্ছা এখন পূর্ণ হতে চলছে, কিন্তু তার ভালো লাগছে না। বন্দি অবস্থায় মিসির আলি 58 ঘন্টা পার করলেন। ক্ষুধাবোধ এখন পুরোপুরি চলে গেছে। তৃষ্ণা আছে, তবে তা কম। বেসিনের কলের পানি বন্ধ হয়ে গেছে। তিনি শেষ পানি কখন খেয়েছেন তা মনে করতে পারছেন না। প্রবল ক্লান্তি তাকে ভর করছে। সময় কাটাচ্ছেন বিছানায় শুয়ে। হ্যালুসিনেশন শুরু হয়েছে। শুরুটা হলো ঘড়ি দিয়ে। মিসির আলি হঠাৎ দেখলেন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। মিসির আলি মনে মনে বললেন, ইন্টারেস্টিং। হাতে কাগজ কলম থাকলে হ্যালুসিনেশনের ধাপগুলো লিখে ফেলতে পারতেন। হাতে কাগজ কলম নেই। ঠিক 3টা বাজার সময় ঘড়ি উল্টো দিকে চলা শুরু করেছিল, এখন বাজছে 2টো। ঘড়ির কাঁটা কি দ্রুত ঘুরছে? তিনি বুঝতে পারলেন না। মিসির আলি ঘড়ির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙলে দেখেন তিনি বাইনোকুলার হাতে হোটেলের বারান্দায় বসে আছেন। কাক দম্পতি দেখছেন। তিনি কি সত্যি হোটেলের বারান্দায়, নাকি এটিও হ্যালুসিনেশন? যখন কাক মানুষের মতো কথা বলতে শুরু করলো তখন বুঝল এটা হ্যালুসিনেশন। কাক বলল, মানুষের যেমন প্রাইভেসি আছে আমাদেরও আছে। আপনি সারাক্ষণ বাইনোকুলার ফিট করে রাখছেন, এটা কি ঠিক? আপনার উপর কেউ বাইনোকুলার ফিট করে রাখলে আপনার ভালো লাগতো? না, সবারই অনেক প্রাইভেট ব্যাপার আছে, হাগামুতা আছে, ঠিক কিনা? স্যার আপনি বলেন। অবশ্যই ঠিক, আমি দুঃখিত, আর বাইনোকুলার ধরব না। মিসির আলি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমালেন তিনি জানেন না। হয়তো সঙ্গে সঙ্গেই ঘুম ভাঙল, অথবা দীর্ঘ সময় ঘুমালেন। ঘুম ভাঙলে প্রথমেই ঘড়ি দেখলেন। ঘড়ি উল্টা দিকে যাচ্ছে না, স্থির হয়ে আছে। ঘড়ির হিসাবে সময় এখন 12টা। দিন বা রাত বোঝা যাচ্ছে না। বাথরুম থেকে শব্দ আসছে। মনে হচ্ছে কেউ থালা বাসন ধুচ্ছে। কে? চাচাজি, আমি চম্পা। মিসির আলি হতাশ দীর্ঘশ্বাস ফেললেন। আবার হ্যালুসিনেশন শুরু হয়েছে। বাথরুমে কেন? সামনে আসো।
চাচাজি, আমি বাথরুম পরিষ্কার করছি। আমার হাতে হাত মোজা নেই বলে আপনার সামনে আসতে পারবো না। আপনার সামনে এলে আপনি আমার হাত দেখে ফেলবেন, আমার বিরাট পাপ হবে। শেষ বিচারের দিন জবাব দিতে পারবো না। ও আচ্ছা। শরীরের ওপর আমার ঘেন্না ধরে গেছে তো চাচাজি, কাউকে এখন শরীর দেখাই না। হাত পায়ের আঙুল চোখ সব লুকিয়ে রাখে চাচাজি। এই ঘরটাকে চিনতে পারছেন? না। আপনার এত বুদ্ধি আর সাধারণ ব্যাপারটা ধরতে পারলেন না? ঘরে একটা মাত্র জানালা, সেই জানালা কঠিনভাবে বন্ধ। এই ঘরে কি তুমি তোমার শ্বশুর সাহেবের সঙ্গে দেখা করতে আসো? আপনি খুব সুন্দর করে বললেন, দেখা করতে আসি। আমি দেখা করতে আসি না, বাধ্য হয়ে ভয়ঙ্কর কিছু কর্মকাণ্ডের জন্য আসি। তুমি আমাকে আটকে রেখেছো কেন? আমি আপনাকে আটকে রাখিনি, বড় আপা রেখেছে। কেন? বড় আপা এই ঘরে অনেকদিন আটক ছিল। এই দুঃখে সে সবাইকে এভাবে আটকে রাখতে চায়। কতদিন আটকে রাখবে? জানি না, মনে হয় ছাড়বে না। ছাড়বে না? না, চাবি কুয়ায় ফেলে দিয়েছে তো, দরজা খুলবে কিভাবে? সেটাও একটা কথা। চাচাজি, আমি এখন যাই, পরে আসবো। হাত মোজা পরে আসবো, তখন আপনার সামনে আসা যাবে, গল্প করা যাবে। আচ্ছা। আপনার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আসবো, আপনি আরাম করে সিগারেট খাবেন। দেশলাই এনো, শেষ হয়ে গেছে। অবশ্যই দেশলাই আনবো। আপনি ঘুমিয়ে পড়ুন তো চাচাজি, আপনার ঘুম দরকার। ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়াবো? গান লাগবে না, এমনিতেই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। একসময় ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে দেখলেন ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ছে ঘরের ভেতর, কাক দম্পতির বাসও ঘরের ভেতর। বৃষ্টিতে ভিজে দুটা কাক শীতে থরথর করে কাঁপছে। পুরুষ কাকটা মিসির আলীকে বলল, স্যার, একটা ছাতা দিতে পারবেন প্লিজ? ছাতা কোথায় পাবো? তাকিয়ে দেখো, আমিও ভিজছি। একটা কিছু ব্যবস্থা কি করা যায় স্যার? বৃষ্টির পানি ভয়ঙ্কর ঠান্ডা, ডিমগুলো পুরোপুরি ভিজে গেলে আর বাচ্চা ফুটবে না। তোমার বাসাটাকে আমার খাটের নিচে আনতে পারো, তাহলে বৃষ্টির পানি হাত থেকে বাঁচতে পারো। থ্যাংক ইউ স্যার, ভালো সাজেশন। কাক দম্পতি অনেক কষ্টে বাসাটা খাটের দিকে আনছে। বাসা মিসির আলীর হাতের নাগালে চলে এসেছে। তিনি ইচ্ছা করলে হাত বাড়িয়ে বাসাটা ধরে খাটের নিচে চালান করে দিতে পারেন, কিন্তু তা সম্ভব হচ্ছে না। তার সমস্ত শরীর অবশ, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মিসির আলীর কেন জানি মনে হচ্ছে এবার ঘুমিয়ে পড়লে আর ঘুম ভাঙবে না। তিনি প্রাণপণে জেগে থাকার চেষ্টা করছেন। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি আপনার ছাত্রী, আমার নাম রেবেকা। আচ্ছা। চিনতে পারেননি? শরীরটা ভালো না তো, এজন্য সমস্যা হচ্ছে। স্যার, আমি আপনাকে চামড়ায় বাঁধানো একটা খাতা দিয়েছিলাম। এখন মনে পড়েছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু আপনার এই কী অবস্থা? একটু বেকায়দা অবস্থায় আছি। এরা আমাকে আটকে ফেলেছে। কেন? কেন তা তো জানি না। স্যার, আপনি জানবেন না তো কে জানবে? আপনি হচ্ছেন মিসির আলী। ঠান্ডা মাথায় চিন্তা করে বের করুন কেন তারা আপনাকে আটকাচ্ছে। এরা কি আপনার শত্রুপক্ষ? না। তাদের ক্ষতি হয় এমন কিছু কি আপনি করেছেন? না। আপনাকে আটকে রাখলে তাদের কি কোনো স্বার্থসিদ্ধি হয়? না। আপনার চিন্তা করার ক্ষমতা ঠিক আছে কিনা সেই পরীক্ষা কি করবেন? কি পরীক্ষা? ক্লিটস টেস্ট। স্যার, মনে পড়েছে? হ্যাঁ, পড়েছে। 100 থেকে নিচের দিকে নামতে হবে। প্রথমবার একটি সংখ্যা বাদ দিয়ে নিচে নামা। 100 থেকে হবে 98, তারপর দুটো সংখ্যা বাদ 95, তারপর 3 সংখ্যা বাদ 91। স্যার, পরীক্ষা দিতে থাকুন। এই ফাঁকে আমি পানি এনে দিচ্ছি, পানি খান। পানি কোথায় পাবে? পানি তো বন্ধ। আমি কমর থেকে পানি আনবো, আপনি কল্পনা করবেন ঝর্ণার পবিত্র পানি খাচ্ছেন। বেঁচে থাকার জন্য আপনার পানি খাওয়াটা জরুরি, ঠিক না স্যার? ঠিক। মিসির আলী ঘুমিয়ে পড়লেন। তিনি কতক্ষণ ঘুমালেন তা জানেন না। পানির পিপাসায় তার বুক শুকিয়ে গেছে। বিছানা থেকে নামার শারীরিক শক্তি তার নেই। মাথার কাছে দুঃখিত চোখমুখ করে পারুল দাঁড়িয়ে আছে। পারুল, আমাকে 1 গ্লাস পানি খাওয়াতে পারবে? আমি পারুল না, আমি এক ভূতনি। আমার নাম হুড়বুড়ি। ও আচ্ছা, তুমি হুড়বুড়ি? জি, হুড়বুড়ি। চুপ করো। হুড়বুড়ি চুপ করল। তখন বেজে উঠল লাল টেলিফোন। এই টেলিফোনের তার ছেঁড়া, তারপরেও বাজছে কেন? টেলিফোন নিশ্চয়ই বাজছে না, তিনি ভুল শুনছেন। তার বিভ্রান্তির কাল শুরু হয়েছে। রিং হতে হতে টেলিফোন থেমে গেল। এখন ভাঙচুরের শব্দ হচ্ছে। মিসির আলী বললেন, কি হচ্ছে? স্যার, পুলিশ এসেছে, দরজা ভাঙছে, শব্দ শুনছেন? ও আচ্ছা, পুলিশ। পুলিশের সঙ্গে জোশও আছে, মনে হয় সেই আপনাকে উদ্ধারের জন্য পুলিশ এনেছে। স্যার, দরজা ভেঙে ফেলেছে, তাকিয়ে দেখুন, পুলিশ ঢুকছে। মিসির আলী তাকিয়ে আছেন।
তিনি পুলিশ দেখতে পাচ্ছেন, জসুকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে মল্লিক সাহেবও আছেন, একজন মৃত মানুষ যার ডেড বডি কুয়া থেকে তোলা হয়েছে। মৃত মানুষ সামনে দাঁড়িয়ে থাকতে পারে না, এটা নিশ্চয়ই হ্যালুসিনেশন। মিসির আলি চোখ বন্ধ করলেন। স্যার, চোখ মেলুন। মিসির আলি চোখ মেললেন। তার কাছে মনে হলো তিনি হাসপাতালে আছেন, তাকে স্যালাইন দেওয়া হয়েছে। একজন অল্পবয়সী ডাক্তার তার সামনে দাঁড়িয়ে। এই ডাক্তার লাল সোয়েটারের ওপর সাদা অ্যাপ্রন পরেছে, তাকে সুন্দর লাগছে। স্যার, আপনি একটা প্রাইভেট হাসপাতালে আছেন এবং ভালো আছেন। আপনার শরীর খাদ্য গ্রহণের জন্য এখনও তৈরি না বলে আপনাকে স্যালাইন দেওয়া হচ্ছে। স্যার, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পারছি। ইন্সপেক্টর রাকিব আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চান, কথা বলবেন? পুলিশ ইন্সপেক্টর রকিব এসে সামনে দাঁড়ালেন। মিসির আলির দিকে তাকিয়ে হাসলেন। মিসির আলির এখন মনে হলো তার হ্যালুসিনেশন হচ্ছে না, তিনি বাস্তবে বাস করছেন। হ্যালুসিনেশনের দৃশ্যগুলো চড়া রঙে আঁকা হয়, এখন তা না। আমি কতদিন বন্দি ছিলাম? 6 দিন। আমি বন্দি এই খবর আপনাদের কে দিল? একজন মহিলা টেলিফোনে জানিয়েছেন, তার নাম পারুল। কবে জানিয়েছে? যেদিন আপনাকে আটকানো হয় তার পরদিন ভোরবেলা। আমরা তার কথা গুরুত্বের সঙ্গে দেইনি, কারণ এই মহিলা উদ্ভট সব কথা বলছিলেন। তার মৃত শ্বশুর জীবিত হয়ে ফিরে এসেছেন, এসব হাবিজাবি। স্যার, আপনি রেস্ট নিন, পরে আপনার সঙ্গে আলাপ করব। আপনার কিছু সাহায্য আমাদের দরকার। মৃত মানুষকে জীবিত দেখার ঘটনা কিন্তু ঘটেছে। একজন দাবি করছেন তিনি মল্লিক সাহেব, তার কর্মচারীরাও তাই বলছে। একজন মৃত মানুষ কখনোই জীবিত হয়ে ফিরবে না, এটা মাথায় রাখুন। আমার ধারণা আমি ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবো, তবে সুস্থ হওয়ার জন্য আমাকে কিছুটা সময় দিন। অবশ্যই স্যার, অবশ্যই। মিসির আলি চোখ বন্ধ করলেন। চোখ মেললেন 13 ঘন্টা পর। শারীরিক এবং মানসিকভাবে তিনি তখন সম্পূর্ণ সুস্থ। মুন হাউস হোটেলে 212 নম্বর ঘর। সময় সন্ধ্যা 7টা। মল্লিক সাহেব বসে আছেন। মল্লিক সাহেবের মুখ হাসি হাসি। তাকে দেখেই মনে হচ্ছে তিনি আনন্দময় সময় কাটাচ্ছেন। কিছুক্ষণ আগে ছোট্ট একটা নাটক হয়েছে, নাটক দেখেও তিনি তৃপ্তির হাসি হেসেছেন। নাটকের প্রধান চরিত্র জসু, সে মিসির আলির জন্য চা নিয়ে এসেছিল। ঘরে ঢুকে মল্লিক সাহেবকে বসে থাকতে দেখে আর্তচিৎকার দিল, ও আল্লাহ গো! হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সে ছুটে ঘর থেকে বের হয়ে গেল। মল্লিক সাহেব আনন্দিত গলায় বললেন, ভয় খাইছে, প্যান্টে পিসাব না করে দেয়। ভয় পাওয়ারই কথা। সবার কাছে আপনি একজন মৃত মানুষ। আপনার শবদেহ কুয়া থেকে তোলা হয়েছে, তারপর আপনাকে জীবিত দেখা যাচ্ছে। আপনি ঘুরে বেড়াচ্ছেন, সিগারেট খাচ্ছেন। হ্যাঁ, পুরা ঘেংরা অবস্থা। ঘেংরা অবস্থা মানে কি? অতিরিক্ত বেড়া ছেঁড়াকে বলে ঘেংরা অবস্থা। পাবলিক তো ভয় খাবেই, পাবলিকের ভয় খাওয়ারই কথা। পুলিশও ভয় খাচ্ছে। ঘটনা শোনেন, মজা পাবেন। আমি পুলিশ ইন্সপেক্টর রকিব সাহেবের সঙ্গে হাত মিলাবার জন্য হাত বাড়ালাম, উনি লাফ দিয়ে 2 ফুট সরে গেলেন। একমাত্র আপনাকে দেখলাম, ভয় খান নাই। আপনাকে দেখে কিছুটা আচানক হয়েছি, আপনি কেন ভয় খান নাই? আমি জানি মৃত মানুষ কখনো জীবিত হয়ে ফেরে না, অন্য কোনো ব্যাপার আছে, এজন্যই ভয় পাইনি। অন্য ব্যাপারটা কি, আমাকে একটু বুঝায় বলেন তো। আপনার যমজ ভাই আছে, যে দেখতে অবিকল আপনার মতো। সে মারা গেছে অথবা খুন হয়েছে। তার ডেড বডি কুয়ায় ফেলা হয়েছে, আপনার না। কেউ জানলো না, এটা কেমন কথা? কেউ জানে না তা ঠিক না। আপনার 2 ছেলে তো প্রায়ই বলতো এরা 2জন মল্লিককে দেখে, একজন ভালো, একজন মন্দ। পাগলের কথা। আপনি ধরবেন 2টাই পাগল, নির্বোধ পাগল। প্রায়ই দেখবেন এরা কানে ধরে উঠবস করতেছে। কেউ তাদের কানে ধরে উঠবস করতে বলে নেই, তারপরেও করছে। বলুন তো কেন? জানি না কেন। অনুমান করতে পারেন? না, অনুমানও করতে পারছি না। এই 2 ছাগলকে আমি প্রায় 100 বার 50 বার কানে ধরে উঠবস করতে বলি। এরা অ্যাডভান্স করে রাখে, খাতায় লেখা থাকে, সেখান থেকে বাদ দেয়। এদের কোনো কথার উপর বিশ্বাস রাখা যায়? আপনি বলেন। পাগলের সাক্ষী কি কোর্ট গ্রাহ্য করবে? চুপ করে থাকবেন না, কথা বলেন। পাগলের সাক্ষ্য কোর্ট গ্রাহ্য করে না। এই তো এখন পথে আসছেন, বড় পুত্র ছক্কার ছেলে মারা গেল, কিসমত নাম। তার মধ্যে কোনো বিকার নাই, 1 ফোঁটা চোখের পানি নেই, আরেকজনের বাচ্চা কোলে নিয়ে ঘুরছে। কিসমত কার ছেলে এই নিয়ে মনে হয় বিতর্ক আছে। কোনো বিতর্ক নাই রে ভাই। বিতর্ক 2 পথ পোলার 2 বদ স্ত্রী তৈরি করেছে, কুৎসিত নোংরা কথা চালু করেছে। এজন্য এদের এক নজরে আমি ডাকি বড় কুত্তি, আরেকজনকে ডাকি ছোট কুত্তি। আরে কুত্তি, তোদের শ্বশুর নাকি তোদের সাথে সেক্স করতে বলে। এরকম ঘটনা ঘটলে তোরা কেন সোনামুখ করে তার কাছে যাবি? কেন পাবলিকের বলবি না, পুলিশের কাছে যাবি না? মিসির আলি সাহেব বলেন, আমার কথা কি যুক্তি আছে? যুক্তি আছে,
বড় কুত্তিটা আবার বলে তার কোনো সন্তানাদি নেই। আর এই কুত্তি সিজারিয়ান করে তোর পেটে সন্তান বের করা হয়েছে, পেটে সিজারিয়ানের দাগ আছে। সে তাহলে মিথ্যাটা কেন বলছে? আমি জানি না। আমি যেমন জানি না, যারা এই কাণ্ড ঘটাচ্ছে তারাও জানে না। আমি ঘটনা জানার অনেক চেষ্টা নিয়েছি ভাই সাহেব। বড় কুত্তিটাকে 3 দিন খাওয়া পানি ছাড়া আটকে রাখছিলাম। বলছিলাম যে ঘটনা কি বললে ছাড়া পাবি। ঘটনা বলেছে? না, বলে নাই। তবে এই বিষয়ে আমার অনুমান একটা আছে। অনুমান সত্য কিনা জানি না। কি অনুমান শুনি? 2 মেয়ে এই ধরনের কথা বলছে যাতে আমার 2 পুত্র আমার উপর রাগ করে, আমাকে খুন করে। সমস্যা কি জানেন? আমার 2 পুত্রের রাগ করার ক্ষমতা নেই। একবার কি ঘটনা হলো শুনেন। বাড়ির একটা বিড়াল মোটর গাড়ির চাকার নিচে পড়ে মারা গেল। আমার 2 পুত্র দানা পানি বন্ধ করে দিল। দুজনের গলা জড়ায় ধরে কাঁদে। আমি বললাম, বিড়াল তোদের বাপ না মা? বিড়াল মরে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস, কান ধরে 50 বার উঠবস কর, তারপর খেতে বস। তারা দুজনেই বলল জি আচ্ছা। 50 বার কানে ধরে উঠবস করলো, তারপর মল্লিক বিরিয়ানি হাউস থেকে 2 প্লেট বিরিয়ানি খেয়ে ঘুমাতে গেল, যেন কিছুই হয় নাই। আমি যে কথাগুলি বললাম সেগুলো বিশ্বাস হয়? হয়। এখন আপনাকে আসল কথা বলি। এতক্ষণ যা বললাম সবই ফালতু কথা। আসল কথা হচ্ছে আমি বাবা মার এক সন্তান, আমার কোনো যমজ ভাই নেই। আপনি এবং পুলিশ হাজার চেষ্টা করেও আমার কোনো যমজ ভাইয়ের সন্ধান পাবেন না। কুয়াতে যে ডেড বডি পাওয়া গেল তাহলে সেটা কার? খুঁজে বের করেন কার। সিআইডি মিআইডি কি যেন আছে, সব মিলে খুঁজুক, বার করুক ডেড বডি কার। ইন্সপেক্টর রকিব সাহেব যদি প্রমাণ করতে পারেন ডেড বডি আমার যমজ ভাইয়ের, তাহলে আমি ওনার পিসাব গ্রাসে ভর্তি করে চুমুক দিয়ে খাবো, 1000 বার কানে ধরে উঠবস করবো। এখন ভাই আমি বিদায় নিব। আপনাকে একটা শেষ কথা বলি, আমার উপর কোনো রাগ রাখবেন না। আমি আপনাকে আটকাই নেই, বড় কুত্তি আটকাইছে। সে ভালো সাজার জন্য পরদিনই পুলিশকে টেলিফোন করছে। এমনভাবে করছে যে পুলিশ তার কথা পাগলের প্রলাপ ভাবছে। আমি যখন টের পেলাম ঘরে কেউ আটকায় আছে, তখন থানা থেকে পুলিশ নিয়ে আসলাম। রকিব সাহেবকে জিজ্ঞেস করলে আমার কথা সত্যতা পাবেন। ভাই সাহেব ইজাজত দেন, বিদায় নেই। আসসালামু আলাইকুম। ব্যক্তিগত কথামালায় মিসির আলীর সর্বশেষ লেখা। বিষয় মল্লিক সাহেব। পুলিশ ব্যাপক অনুসন্ধান করেও মল্লিক সাহেবের কোনো যমজ ভাই আছে তা প্রমাণ করতে পারেনি। আমি অনেক চেষ্টা করেও পুলিশকে ডিএনএ পরীক্ষায় রাজি করাতে পারিনি। মৃত মানুষ এবং মল্লিক সাহেবের ডিএনএ পরীক্ষার ফলাফল তদন্তে সাহায্য করত। আমার কাছে মনে হচ্ছে পুলিশ তদন্তের বিষয়ে আগ্রহী না। ছক্কা বক্কাকে পুলিশ ছেড়ে দিয়েছে, তারা আগের মতোই আছে। 2 ভাই বাচ্চা কোলে নিয়ে ঘুরছে, একসঙ্গে স্নান করছে, সময় পেলেই কানে ধরে উঠবস করে খাতায় হিসাব জমা রাখছে। মল্লিক সাহেব নিয়ম করে হোমিও ক্লিনিকে বসছেন, রোগী দেখছেন, সব আগের মতোই চলছে। মল্লিক পরিবারের রহস্য সমাধানের চেষ্টা আমি করেছি, সমাধান করতে পারিনি। মল্লিক সাহেবের সহায়তা করলে হয়তো কিছু হতো। তিনি সহযোগিতার ধারের কাছেও নেই। তিনি আমার কাছে যে একেবারেই আসেন না তা না, মাঝে মধ্যেই আসেন, নানান বিষয়ে কথা বলেন, একটি বিষয় ছাড়া। অবিকল তার মতো দেখতে যে মানুষটির মৃতদেহ কুয়া থেকে তোলা হলো, সে কে? তার সঙ্গে মল্লিক সাহেবের সম্পর্ক কি? মাল্টিপল পার্সোনালিটি মনোবিজ্ঞানের স্বীকৃত বিষয়। একজন ভালো মানুষ এবং একজন মন্দ মানুষ একজনের মধ্যেই বিকশিত হতে পারে। ভালো মানুষ মল্লিক এবং মন্দ মানুষ মল্লিক একই ব্যক্তি, এটি মনোবিজ্ঞানে গ্রাহ্য। কিন্তু দুজন আলাদা 2 মানুষ যাদের একজনকে খুন করা যায়, তা কি করে হয়? আমি চেষ্টা করেছি চম্পা ও পারুলের সঙ্গে কথা বলতে, তারা রাজি হয়নি। এই 2 মেয়ে মল্লিককে খুন করেছে বলে যে দাবি করছে তা মিথ্যা। অ্যান্টাসি নামে কোনো ইঁদুর মারার বিষ নেই। অ্যান্টাসি নামটা হঠাৎ করে তাদের মাথায় এসেছে। অ্যান্টাসিড থেকে ডি বাদ দিয়ে অ্যান্টাসি। মল্লিক সাহেবের বাড়িতে গোটা 4 বিড়াল আছে। যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়িতে ইঁদুর এমনিতেও থাকে না। আমি এক পর্যায়ে জীবিত এবং মৃত মল্লিকের ডিএনএ পরীক্ষা নিজ খরচে করতে চেয়েছিলাম, তাও সম্ভব হলো না। পরীক্ষাটা হয় সিঙ্গাপুরে। যে পরিমাণ অর্থ পরীক্ষার জন্য প্রয়োজন তা আমার ছিল না। আমি নিজেও মনে হয় মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছি। প্রায় যে ঘরে বন্দি ছিলাম সেই ঘর স্বপ্নে দেখি। স্বপ্নে লাল টেলিফোন বাজতেই থাকে। আমি টেলিফোন ধরতেই ওপাশ থেকে গম্ভীর গলায় একজন বলে, ডিএনএ টেস্ট করা হয়েছে, রিপোর্ট লিখে নিন। জীবিত এবং মৃত দুজনের একই ডিএনএ, অর্থাৎ দুজন একই ব্যক্তি। স্বপ্নে আর কিছুই না, আমার নিজস্ব চিন্তার প্রতিফলন। আমি কি তাহলে ভাবছি মৃত এবং জীবিত একই মানুষ? এর মানেই বা কি? আমি মুন হাউস হোটেলের 212 নম্বর ঘরে এখনও আছি। কাক দম্পতির ওপর লক্ষ্য রাখছি। ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। কাক দম্পতি সে কি আনন্দ! তাদের আনন্দ দেখে মল্লিক পরিবারের জটিলতা ভোলার চেষ্টা করছি। যখন মনে হয় পুরোপুরি ভুলে গেছি, তখন এই স্বপ্নে লাল টেলিফোন বেজে ওঠে। কেউ একজন বলে, জীবিত এবং মৃত মল্লিক একই ব্যক্তি। প্লিজ টেক নোট। মিসির আলী অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি কিছু খেতে পারেন না, রাতে ঘুমোতেও পারেন না। যখন চোখে ঘুম নেমে আসে তখনই লাল টেলিফোন বাজতে থাকে। তিনি লাফ দিয়ে বিছানায় উঠে বসেন। মিসির আলি তার অসুখের কারণ ধরতে পেরেছেন। মল্লিক পরিবারের রহস্য সমাধানে তার ব্যর্থতা। নিজেকে তিনি বোঝানোর চেষ্টা করছেন ব্যর্থতা সফলতারই অংশ। দাবার বিশ্ব চ্যাম্পিয়নকেও কখনো কখনো হার মানতে হয়। যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের এই অবস্থা, সেখানে তার অবস্থা কোথায়? সাইকোলজির খেলায় তিনি বিশ্ব চ্যাম্পিয়ন না। অনেক রহস্য তিনি ভেদ করেছেন, আবার অনেক রহস্যেরই কিনারা করতে পারেননি। তার একটি খাতা আছে যার শিরোনাম অমীমাংসিত রহস্য। যেসব রহস্যের তিনি কিনারা করতে পারেননি তার প্রতিটি সেই খাতায় লেখা আছে। তবে সুযোগ পেলেই তিনি পুরনো রহস্যের মীমাংসা করতে চেষ্টা করেন। মিসির আলি নিশ্চিত তিনি মল্লিক সাহেবের রহস্য নিয়ে অনেকদিন ভাববেন, নির্ঘুম রজনী কাটাবেন। হাসপাতালে ভর্তি হওয়ার তৃতীয় দিনে মিসির আলির সঙ্গে দেখা করতে এলেও বক্কা। দুই ভাই সবসময় একসঙ্গে চলাফেরা করে, আজ বক্কা একা। জসুর কাছে শুনেছি আপনি অসুস্থ, আপনাকে দেখতে এসেছি। আপনার জন্য 4টা কচি ডাব এনেছি। ডাব ভালো, এটা বলকারক। তোমার ভাই কোথায়? সে কুয়ার মুখ বন্ধ করছে। কুয়ার মুখ বন্ধ থাকা ভালো, তাহলে অ্যাক্সিডেন্ট হয় না। আমার মা কুয়াতে ডুবে মারা গিয়েছিলেন, এটা কি আপনি জানেন? জানি। আমার মার নাম সুরমা, এটা জানেন? জানি। মার মনে অনেক কষ্ট ছিল, তো এই জন্য তিনি কুয়ায় ঝাঁপ দিয়েছিলেন। অনেক কষ্ট থাকলে কুয়ায় ঝাঁপ দিতে হয়, ঠিক না চাচাজি? ঠিক। আমি আর ভাইজান কি করেছি জানেন? আমাদের মনে যদি অনেক কষ্ট হয় তাহলে কুয়ায় ঝাঁপ দিব। মনের কষ্ট দূর করার জন্য বাবাকে মারা ঠিক না। বাবা হলো জন্মদাতা পিতা। চাচাজি, ডাব কেটে দিব, খাবেন? এখন খাবো না, পরে খাবো। এখন কাটি। আপনি ডাবের পানি খাবেন, আমি খাবো শ্বাস। ঠিক আছে, কাটো। ডাব কাটবে কিভাবে? দা লাগবে তো। দা নিয়ে এসেছি চাচাজি। দা খারাপ জিনিস, এই জন্য রুমের বাইরে রেখেছি। ভালো করেছি না চাচাজি? ভালো করেছ। বক্কার ডাব কাটা দেখতে দেখতে মিসির আলি মল্লিক রহস্যের আংশিক সমাধান বের করলেন। এই সমাধানে ডাবের কোনো ভূমিকা নেই। কিছু মীমাংসা হঠাৎ করেই মাথায় আসে, বেশিরভাগ সময় স্বপ্নে আসে। কেকুলে বেঞ্জিনের স্ট্রাকচার স্বপ্নে পেয়েছিলেন। মেন্ডলিফ পেরিওডিক টেবিল স্বপ্নে পান। মিসির আলিও স্বপ্নে দেখছেন জীবিত মল্লিক এবং মৃত্যু মল্লিক একই, তাদের ডিএনএ তাই বলছে। স্বপ্ন অনেককে ইশারা দিয়েছে, তাকেও দিচ্ছে। কনসাস মস্তিষ্ক হিসাব নিকাশ করে আনকনসাস মস্তিষ্ককে খবর দিচ্ছে। সেই খবর নিজেকে প্রকাশ করছে স্বপ্নে। স্বপ্নে তিনি লাল টেলিফোন দেখছেন। এই টেলিফোন অবশ্যই তাকে ক্লু দিয়ে সাহায্য করবে। বক্কা আগ্রহ নিয়ে ডাবের শ্বাস খাচ্ছে। তৃপ্তিতে তার চোখ প্রায় বন্ধ। মিসির আলি বললেন, তোমাদের বাসার গেস্টরুমে একটা লাল টেলিফোন আছে না? হ্যাঁ। এই টেলিফোনের নম্বর জানো? এই টেলিফোন নম্বর শুধু বাবা জানে, আর কেউ জানে না। তোমার বাবা কি ওই ঘরেই থাকেন? না, মাঝে মাঝে থাকেন, বাকি সময় ওই ঘর তালাবন্ধ থাকে। তালাবন্ধ থাকে কেন? ওই ঘরে ভূত থাকে, এই জন্য তালাবন্ধ থাকে। কীরকম ভূত? চাচাজি, কীরকম ভূত আমি জানি না, আমি কখনো দেখি নাই। কেউ কি দেখেছে? আমার স্ত্রী চম্পা দেখেছে, বড় ভাইজানের স্ত্রীও দেখেছে। চাচাজি, আরও 4টা ডাব কিনে নিয়ে আসি। আর ডাব দিয়ে কি হবে? 2টা মাত্র ডাবের শ্বাস হয়েছে, তৃপ্তি করে খেতে পারিনি। এখানে ডাব না, তুমি বরং ডাব কিনে বাড়িতে চলে যাও। পুরুষ্ঠ দেখে কেন, যাতে ভেতরে শ্বাস থাকে। তারপর 2 ভাই মিলে খাও। বক্কার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন দিশেহারা নাবিক দিশা ফিরে পেয়েছে। চাচাজি, দাটা কি নিয়ে যাব না রেখে যাব? দা নিয়ে যাওয়াই ভালো। বক্কা বিদায় হতেই মিসির আলি কাগজ কলম নিয়ে বসলেন। একটা লিস্ট করবেন যাদের সঙ্গে তার দেখা হওয়া বিশেষ প্রয়োজন। 1, এ মল্লিক কাচ্চি হাউসের ম্যানেজার মবিন উদ্দিন। ইনি শুধু কাচ্চি হাউসেরই ম্যানেজার না, মল্লিক সাহেবের ডান হাত। যারা নিজেদের ডান হাত প্রমাণ করে তাদের কাছে অনেক গোপন তথ্য থাকে। সমস্যা একটাই, এরা মনিবের প্রতি বিশ্বস্ততার কারণে কোনো তথ্যই প্রকাশ করে না। 2, মল্লিক সাহেবের মূল বাড়ির দারোয়ান আক্কাস মিয়া। এই লোক দীর্ঘদিন ধরে দারোয়ানের কাজ করছে, সে নিশ্চয়ই অনেক কিছু জানে। 3, পুলিশ ইন্সপেক্টর রকিব। তার সাহায্যে ছক্কাবক্কা গ্রেফতার হওয়ার পর যে জবানবন্দি দিয়েছিল তার কপি আনতে হবে। 4, চম্পা পারুলের মা বাবার একটা ইন্টারভিউ দরকার। মল্লিক সাহেবের বাড়ির ভেতরের খবর নিশ্চয়ই 2 মেয়ে তার বাবা মাকে বলেছে। 5, লাল টেলিফোনের নম্বর জানতে হবে। তারপর বের করতে হবে এই টেলিফোন থেকে কাকে কাকে টেলিফোন করা হয় সেই তথ্য। মোবাইল ফোনেই তথ্য সংরক্ষিত থাকে, ল্যান্ড টেলিফোনে থাকে কিনা তিনি জানেন না। চেষ্টা করতে দোষ নেই। মুন হোটেলের মালিক কবির সাহেবের সাহায্য নেওয়া যেতে পারে, এই লোকের কানেকশন ভালো। মিসির আলির শারীরিক অসুস্থতা মনে হয় সেরে গেছে, তিনি যথেষ্টই বল পাচ্ছেন। মিসির আলি বিছানা থেকে নামলেন।
তাকে হাসপাতাল থেকে রিলিজ অর্ডার নিয়ে হোটেলে চলে যেতে হবে। হোটেল থেকে জিনিসপত্র নিয়ে উঠতে হবে মল্লিক সাহেবের ভাড়া বাসায়। তাকে হোটেলে থাকলে হবে না, থাকতে হবে মূল ঘটনার কাছাকাছি। মল্লিক কাচ্চি হাউসের ম্যানেজার মবিন উদ্দিন এবং মিসির আলীর কথোপকথন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দোয়া। আপনি ভালো থাকুন এমন দোয়া তো করিনি। আপনি আমাকে ডেকে পাঠাইছেন, এতে আমার প্রতি আপনার মোহাব্বত প্রকাশিত। যে মানুষ আমাকে মোহাব্বত করে সে তার নিজের অজান্তেই আমার জন্য দোয়া করে। আমি আপনার কাছে দু একটি জিনিস জানতে চাচ্ছি। মল্লিক সাহেব বিষয়ে কিছু তথ্য কি আপনি বলবেন? মনিবের ক্ষতি হয় এমন কিছু আমি বলবো না। আমি ওনার নুন খাই, যার নুন খাই তার গুণ গাই, এটা আমার ধর্ম। আপনার কথা শুনে মনে হচ্ছে মল্লিক সাহেবের ক্ষতি হয় এমন তথ্য আপনার কাছে আছে। আমি আপনার সঙ্গে হাসতে যাব না। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছেন? জি, আল্লাহ হাফেজ। মল্লিক সাহেবের বাড়ির দারোয়ান আক্কাস মিয়া। স্যার, আমি কিছুই জানি না, আমি কিছুই দেখি নাই। আমার রাতকানা রোগ আছে, রাইতে খেলে আন্ধার দেখি, আর কিছু দেখি না। দিনে তো দেখেন? আমি দিনেও দেখি না। দারোয়ানের চাকরি করেন, রাতেও দেখেন না, দিনেও দেখেন না? জি না। রাতেও দেখেন না, দিনেও দেখেন না, এই তথ্য কি মল্লিক সাহেব জানেন? ওনাকে জানাই নেই, জানাইলে চাকরি চলে যাবে এই জন্য। স্যার, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। মিসির আলী এবং সুরমা হোমিও হাসপাতালের নার্স জাহানারা বেগমের সাক্ষাৎকার। আপনি কি জানেন আমাকে মল্লিক সাহেবের বাড়ির একটা ঘরে 6 দিন আটকে রাখা হয়েছিল? জি না, জানি না। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি। স্যারের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। স্যারের কুলখানিতে আমাকে ওনার বড় ছেলে দাওয়াত দিয়েছিল, সেখানেও যাইনি। মল্লিক সাহেবের 2 ছেলে ছক্কা বক্কা দাবি করেছে তারা 2জন মল্লিক দেখে। এই বিষয়ে কিছু জানেন? কিছু জানি না। তারা 2জন বাবা দেখে না 3জন দেখে, এটা তাদের বিষয়, আমার বিষয় না। গত 6 দিন ধরে মল্লিক সাহেবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি কোথায় জানেন? জানি না। উনি কাজকর্মের মানুষ, উনি কাজকর্ম নিয়ে থাকেন। আমি শুনেছি আপনি মাঝে মাঝে রাতে বাসায় যান না, 2 বেডের হাসপাতালে থেকেছেন, এটা কি সত্যি? কাজকর্মের চাপ যখন বেশি থাকে তখন বাধ্য হয়ে থাকতে হয়। রোগী ভর্তি হলে রাত জেগে তার সেবা যত্ন করতে হয়, তখনই তো থাকা লাগে। মল্লিক সাহেবের এই হাসপাতালে কখনো কি রোগী ভর্তি হয়েছে? আপনি এমন উল্টাপাল্টা প্রশ্ন করছেন কেন? আপনি তো পুলিশের লোক না। পুলিশের লোক হলেও আমি ভয় পাই না। আপনাকে সত্যি কথা বলি, স্বামীর সঙ্গে আমার বনিবনা নেই, প্রায়ই ঝগড়া হয়, তখন এখানে থাকি। যাদের মনে পাপ তারা এর মধ্যে পাপ দেখতে পারে, আমার মনে কোনো পাপ নেই। আমি বুঝতে পেরেছি কেউ আপনার কাছে কিছু লাগিয়েছে। আপনাকে বলেছে যে আমি যখন রাতে থেকে যাই তখন মল্লিক স্যার আমার ঘরে থাকেন, এটা সত্য না। মানুষের কথায় দয়া করে নাচবেন না। ক্লিয়ার? জি, ক্লিয়ার। ইন্সপেক্টর রকিব এবং মিসির আলীর কথোপকথন। আপনারা কি মল্লিক সাহেবের কেসটা ক্লোজ করে দিয়েছেন? জি না, কেস চালু আছে, গোপনে গোপনে তদন্ত চলছে। মাঝে মাঝে আমরা এরকম করি, ভাব দেখায় যে মামলা তুলে নেওয়া হয়েছে, তখন সাসপেক্টরা গা ছেড়ে দেয়, এতে আমাদের সুবিধা হয়। আপনি বলছেন তদন্ত চলছে, তাহলে মল্লিক সাহেব এখন কোথায় বলতে পারবেন? বলতে পারবো। তিনি আগামসী লেনের এক বাড়িতে আছেন, মাঝে মাঝে এই বাড়িতে থাকেন। আমি যে ঘরে বন্দি ছিলাম ওই ঘরে একটা লাল টেলিফোন আছে, টেলিফোনের নম্বরটা কি আমাকে জোগাড় করে দিতে পারবেন? স্যার, আপনার সঙ্গে যদি কাগজ কলম থাকে তাহলে নম্বরটা লিখুন। এই নম্বর তাহলে আপনারা জানেন? কেন জানবো না? বিস্ময়কর একটা ঘটনা ঘটেছে, একই মানুষ, একজন জীবিত আরেকজন মৃত, আর আমরা ঠিকমতো তদন্ত করবো না, তা কি হয়? আপনি দুজনের ডিএনএ টেস্টের কথা বিশেষভাবে বলেছিলেন। আপনি শুনে খুশি হবেন যে ডিএনএ টেস্ট হয়েছে, রেজাল্ট আমাদের কাছে আছে। আমাকে কি ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখানো যায় না? আপনি বিখ্যাত মিসির আলী, আপনাকে কেন দেখাবো না? ফটোকপি পাঠিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট সাহায্য চাচ্ছি। আমি মল্লিক সাহেবের যে ঘরে বন্দি ছিলাম সেখানে আরেক রাত থাকতে চাই। কেন? আছে একটা বিষয়, তবে আমি ভয় পাচ্ছি ওরা না আবার আমাকে আটকে ফেলে। আপনি কবে থাকতে চান বলেন, সব ব্যবস্থা হবে। বাড়ির চারদিকে পুলিশ থাকবে। স্যার, এখন লাল টেলিফোন নম্বরটা লিখুন। নম্বর নিয়েই টেলিফোন করলেন। 4 বার রিং হওয়ার পর তরুণীর গলা শোনা গেল। হ্যালো, কে বলছেন? চম্পা, আমি তোমার চাচাজি মিসির আলী। তুমি ভালো আছো? তরুণী জবাব দিল না, তবে সে টেলিফোন নামিয়েও রাখল না। আগামীকাল রাতে আমি তোমাদের ওই ঘরে থাকব, ব্যবস্থা করতে পারবে? চম্পা, তুমি যে টেলিফোন কানে ধরে আছো তা আমি জানি। আগামীকাল রাত 8টার দিকে আমি চলে আসব। রাতে কি খাবারের ব্যবস্থা করতে পারবে? কেন আসতে চাচ্ছেন? স্মৃতি রোমন্থনের জন্য। মাঝে মাঝে পুরনো স্মৃতি হাতড়াতে হয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো। রাত 8টা। সারাদিন ঝলমলে রোদ ছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মিসির আলী ছাতা মাথায় মল্লিক সাহেবের বাড়িতে এসে উঠেছেন। দেখে মনে হচ্ছে মল্লিক সাহেবের বাড়ি শ্মশানপুরী।
কেউ বাস করে না। বিড়ালের মিউ মিউ শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মিসির আলি দোতলায় ওঠার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? কেউ জবাব দিল না। দারোয়ান আক্কাস মিয়াকে এক ঝলক দেখা গেল। সে দ্রুত ঘরে ঢুকে গেল। মিসির আলি দোতলায় উঠে গেলেন। যে ঘরে বন্দী ছিলেন সেই ঘর খুঁজে বের করতে তার বেগ পেতে হলো না। মূল দরজার পুলিশ ভেঙেছে, দরজা ঠিক করা হয়নি। মিসির আলি ঘরে ঢুকে দেখেন ঘরের ভেতর কাঠের চেয়ারে মল্লিক সাহেব বসে আছেন, তার হাতে সিগারেটের প্যাকেট। মিসির আলি অবাক হলেন না। মল্লিক সাহেব এখানে থাকবেন মিসির আলি তা ধরেই নিয়েছিলেন। মল্লিক মিসির আলির দিকে না তাকিয়ে বললেন, ছোট কুত্তির কাছে শুনলাম রাতে আপনি খানা খেতে চেয়েছেন, সে আপনার জন্য খানা পাকিয়েছে, মোরগ পোলাও আর খাসির বটি কাবাব। তবে আমার উপদেশ, ছোট কুত্তির রান্না খাবার খাবেন না, খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। মিসির আলিকে দেখে মনে হচ্ছে না তিনি মল্লিক সাহেবের কথা শুনছেন। তিনি খাটে বসলেন। পরিচিত খাট, পরিচিত বিছানা, বালিশ চাদর কিছুই বদলানো হয়নি। তিনি বালিশ নাকের কাছে নিয়ে গন্ধ শুকলেন। আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু বলতে চান, বলতে চাইলে বলেন। বালিশ শুকাশুকির প্রয়োজন নেই, বালিশের মধ্যে হিস্ট্রি লেখা নেই। আপনার দুই ছেলে যে দুজন বাবা দেখত সে রহস্য ভেদ করেছি। তারা আসলেই ছোটবেলা থেকে দুজন বাবাই দেখত। আপনাকে অনেকবার বলেছি আমার কোনো যমজ ভাই নাই। যমজ ভাই না, সে আপনার সৎ ভাই। আপনার বাবা তারও বাবা। ডিএনএ টেস্টে তাই পাওয়া গেছে। আপনার এই সৎ ভাইয়ের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। মনে হয় তার জন্ম কাজের মেয়ের গর্ভে। তবে আপনার বাবা তাকে পুরোপুরি বঞ্চিত করেননি। আগামসী লেনে তাকে একটা বাড়ি কিনে দিয়েছিলেন। আপনার এই ভাই সত্যিকার অর্থেই ভালো মানুষ ছিল। সে আপনার দুই ছেলেকে অসম্ভব পছন্দ করত। এই ছেলে দুটির টানে সে মাঝে মাঝে গোপনে আপনার বাড়িতে আসত। সে লুকিয়ে থাকতো এই ঘরে। আর আপনি তাকে খুন করেছেন। এত কিছু বলেছেন, কিভাবে খুন করেছি সেটাও বলেন। গলা টিপে মেরেছি? ডাব কাটা হয় এমন দায়ের পেছন দিয়ে তার মাথায় বাড়ি দিয়েছেন। এটা কিভাবে বললেন? আপনার ছেলে বক্কা এই দা নিয়ে আমাকে দেখতে হাসপাতালে গিয়েছিল। সে বলেছে দা খারাপ জিনিস। তার কথা থেকে বুঝেছি। হারামজাদারা আমাকে ধরাই দিছে। দুই হারামজাদা ভাব ধরে থাকে যে এরা কিছুই বোঝে না, তলে তলে বিরাট বুদ্ধি। আপনার সম্পর্কে আপনার দুই পুত্রবধূ যা বলে তা ঠিক না। আপনি এ কাজ কখনো করেননি। করলে এদের কুত্তি ডাকতেন না। আপনার রুচি নিম্নমুখী কাজের মেয়ে বা আপনার হাসপাতালের নার্সেই সীমাবদ্ধ। নার্স হারামজাদিও মুখ খুলেছে। আফসোস, বিরাট আফসোস। আপনি এত কিছু বের করে ফেলেছেন, এখন বলেন আমার স্ত্রী সুরমাকে কে মেরেছে? আমি? আপনি না, আপনার স্ত্রী নিজেই কুয়াতে ঝাঁপ দিয়েছেন। আমার ধারণা আপনার পুত্রবধূরা আপনার বিষয়ে তার কানে কথা তুলেছে। তিনি এই দুঃখ নিতে পারেনি। আপনার বিরাট বুদ্ধি, কিন্তু আপনিও শেষ পর্যন্ত ধরা খেয়েছেন। আমার স্ত্রীকে আমিই মেরেছি। সে স্বেচ্ছায় কুয়াতে ঝাঁপ দেয় নাই। কেন মেরেছি সেটা এক ইতিহাস, আপনাকে বলার প্রয়োজন নেই। খানা কি দিতে বলবো? খানা খাবেন? হ্যাঁ। আপনাকে দেখে কখনো বুঝি নাই একজন চিকন চাকন মানুষের পেটে এত বুদ্ধি। জানলে কোনোদিন বাড়ি ভাড়া দিতাম না, লাথি দিয়ে বের করে দিতাম। ছোট করতে আমাদের খানা দাও। পুলিশ আজ রাতেই আমাকে থানায় নিয়ে যাবে। বাড়ির চারদিকে পুলিশ, খালি পেটে থানায় যাওয়া ঠিক না। বৃষ্টির বেগ বাড়ছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। চম্পা খাবার নিয়ে ঘরে ঢুকেছে। আজ তার সারা শরীর বোরকায় ঢাকা না। অতি রূপবতী এই মেয়েকে দেখে মিসির আলি মুগ্ধ হলেন। তার কাছে মনে হলো হেলেন অফ ট্রয়, ক্লিওপেট্রা কিংবা কুইন অফ শেবা কখনোই দুই বোন চম্পা পারুলের চেয়ে রূপবতী না। বাঙালি প্রাচীন কবির মতো মিসির আলি মনে মনে আওড়ালেন, কে বলে সারস্বসী সে মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলা।